কি ব্যাপার, কতজন আসছে? 135। হ্যাঁ, তোমরা আজকে আসছো? কি ব্যাপার, তো সাউন্ড শুনি না কেন পরিষ্কার? হ্যাঁ, জি স্যার আছে। শুনতেছো আমার কথা? জি স্যার শুনতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আমি শুরু করি। অলরেডি লেট। খালি ভিউয়ার অ্যাডমিট কয়জন আসছে? মাত্র 2 জন। আচ্ছা, হ্যাঁ, আজকে আমাদের 3 নম্বর ক্লাস। মাঝখানে একটা ক্লাস মিস হয়ে গেছে, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি বন্ধের জন্য। এখন আমরা আজকে যেটা যাচ্ছি, দ্য পার্মানেন্ট ওয়ে অর কমপ্লিট অ্যালাইনমেন্ট। পার্মানেন্ট ওয়েটাকেই কমপ্লিট বলে, কমপ্লিট রেলওয়ে ট্র্যাক। এটা একটু খেয়াল রাখিও, পার্মানেন্ট ওয়েটাকেই কমপ্লিট রেলওয়ে ট্র্যাক বলে। আমরা ডেফিনিশন আসলে, হ্যাঁ কিসে, আমরা ডেফিনিশনে গেলে তোমরা এটা বুঝতে পারবা। দেখো এখন পরেরটাতে, the permanent way is equal to the finish or complete track of a railway line or track is known as permanent way. তার পার্মানেন্ট ওয়ে থেকে একটা ফিনিশ ও কমপ্লিট ট্র্যাকটাকেই বলতেছে কি পার্মানেন্ট ওয়ে। পার্মানেন্ট ওয়েটাকে আবারও বলতেছে এই কথাটা, কারণ মাঝে মাঝে ইন্টারভিউতে এটা জিজ্ঞাসা করে একবার, এটার সাথে এটা আসলে একটু ডেফিনিশনে একটু চেঞ্জটা দেখা যায়। পার্মানেন্ট ওয়ে বলতে বোঝাচ্ছে ফিনিশ ও কমপ্লিট ট্র্যাকটাকে পার্মানেন্ট ওয়ে বলে। দেখুন টিপিক্যাল কম্পোনেন্ট, পার্মানেন্ট ওয়েতে টিপিক্যাল কম্পোনেন্ট কি থাকে, এখানে 5টা বলা হয়েছে। আসলে মেইনলি আমি বলিনি আগে, তারপর বলবো। প্রথম হচ্ছে রেল, স্লিপার, ফাস্টেনার, ব্যালেস্ট অ্যান্ড সাবগ্রেড। আসলে পার্মানেন্ট ওয়ে বলতে আসলে অনেক বইতে তোমরা রাঙাতেও পাবা 3টা, রেল, স্লিপার অ্যান্ড ব্যালেস্ট। রেল, স্লিপার অ্যান্ড ব্যালেস্ট কি পার্মানেন্ট ওয়ে বলে। রেল, স্লিপার অ্যান্ড ব্যালেস্ট কি পার্মানেন্ট ওয়ে বলে। এখানে ফাস্টেনার আসছে বিকজ ফাস্টেনার একটা পার্ট, স্টিল ইট ইজ আ পার্ট অফ এ পার্মানেন্ট ওয়ে, তবে এটাকে এত বেশি ইম্পর্টেন্স দেওয়া হয় নাই। এখন আমরা বোঝার চেষ্টা করি কোনটাকে কি বলে। দেখো এই ছবিটার দিকে খেয়াল করো তোমরা, আমি ছবিটাকে বড় করতেছি। স্যার পার্মানেন্ট ওয়ে তো পড়ানো হয়েছে। পার্মানেন্ট পড়াই ফেলছে? জি স্যার। কতদূর পড়াইছি তাহলে? পুরাটা পড়াইছি? স্যার ফ্যাক্টর পুরোটাই হইছে প্রায়। জি স্যার পুরোটাই। আমি দাঁড়াও আমি লাস্টে চলে আসি। দেখো এটা পড়াইছি, অ্যাফেন্ডিং অ্যালাইনমেন্ট। জি স্যার এটা পড়ানো হয়েছে। তাহলে দাঁড়াও আমি তো আমার লেখাতে ভুল আছে ভাই, সে নিয়ে কোনো কিছু না। পার্মানেন্ট ওয়ে, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ ঠিক আছে, আমরা তাহলে পার্মানেন্ট ওয়ে শেষ করছি। আমার এখানে লেখা নেই কেন, যাই হোক আমি লিখে রাখি। লেকচার L4 আজকে যাচ্ছে, লেকচার L7 L6 যাবে। আচ্ছা যাই হোক, আমরা চলে আসি এবার লেকচার 5-এ। লেকচার 5টা হচ্ছে স্লিপার। ওখানে পার্মানেন্ট ওয়ে আমরা কি বলছিলাম, রেল, স্লিপার অ্যান্ড ব্যালেস্ট। মেইনলি ফাস্টেনার হচ্ছে যেটা দিয়ে রেলটাকে স্লিপারকে আটকায়, সেটা ফাস্টেনার। সো আমরা আজকে এর আগের দিন রেল সম্বন্ধে আলোচনা করছি, আজকে আমরা স্লিপার নিয়ে আলোচনা করবো। স্লিপারটা কোনটা, যেটা হচ্ছে আমরা এক সেন্সে বলতে পারি এটা কাঠের একটা ব্লক, যেটা আমরা সচরাচর দেখছি। ঠিক আছে, কাঠেরটা। এখন চলে আসি স্লিপারের ফাংশনটা কি। স্লিপারের ফাংশন হচ্ছে হোল্ডিং দ্য রেল ইন কারেক্ট গেজ অ্যান্ড অ্যালাইনমেন্ট। মানে
রেল যে দুইটা ট্র্যাক যেটাকে বলে, রেল লাইন যেটাকে বলে, তাতে দুইটা রেল থাকে। দুইটা রেলের মধ্যে এই দুইটা রেলকে স্লিপারের সাথে আটকায় রাখা হয়। আটকায় রাখার পিছনে কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে গেজ লেনটা, মানে একটা রেল থেকে একটা রেলের যে গ্যাপ, সেটাকে গেজ লেন বলে, সেই গেজ লেনটা ঠিক রাখা। আরেকটা হচ্ছে অ্যালাইনমেন্ট, না ডাইরেকশন অফ মুভমেন্ট, যে ডাইরেকশনে মুভ করবে সেই অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখা। এইটা হচ্ছে ফার্স্ট এবং মেজর ফাংশন হচ্ছে স্লিপার, এইটা গেজ অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখা। প্রোভাইডেড ফার্ম ইভেন সাপোর্ট অফ দ্য রেল, রেলটাকে শক্ত করে ধরে রাখা এবং ইভেনলি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট লোডটা করতে যেন পারে। ট্রান্সফার লোড ফ্রম দ্য রেল টু দ্য ওয়াইডার এরিয়া অফ দ্য ব্যালেন্স, এবং ট্রান্সফার লোড মানে লোডটা যত বেশি, মানে রেলের লোডটা যত বেশি ওয়াইডার এরিয়া, ব্যালেন্সটা যত বেশি ওয়াইডার এরিয়াতে ফেলতে পারে। তার মানে এটা বলতে কি বোঝাচ্ছে? ওয়াইডার এরিয়া, আমি তো স্লিপার বসেছি, আবার ওয়াইডার এরিয়া অফ দ্য ব্যালেন্স বলতে কি বোঝাচ্ছে এখানে? এখানে বোঝাচ্ছে যে স্লিপারটা সরাসরি ব্যালেন্সড উপর ফুললি কন্ট্রাক্ট, যত বেশি কন্ট্রাক্টে থাকবে তত বেশি ডিস্ট্রিবিউশন লোডটা ইউনিফর্ম হবে। যত কন্ট্রাক্টে কম থাকবে, মানে গ্যাপ রয়ে গেছে, এই দুই পাশে সাপোর্ট করছে, মাঝখানে খালি, তাহলে কিন্তু দুই পাশে মানে সোজা কথা কন্ট্রাক্ট এরিয়া কমে গেলে স্ট্রেস ডেভেলপ করবে বেশি। সেটাই বলতে চাচ্ছে ট্রান্সফার দ্য লোড রেল টু দ্য ওয়াইডার এরিয়া অফ দ্য ব্যালেন্স, যত বেশি ব্যালেন্সের এরিয়াতে আমি ট্রান্সফার করতে পারি, সেটাই স্লিপারের প্রথম এবং প্রধান কাজ। এটা হচ্ছে ফোর্থ ওয়ান, অ্যাবজর্ব দ্য ইম্প্যাক্ট এন্ড ভাইব্রেশন। আর ফোর্থ ওয়ান হচ্ছে সেই ইম্প্যাক্ট এবং ভাইব্রেশনটা অ্যাবজর্ব করবে। সেটা আমরা একটু আলোচনা করতে যাই। এটা বলছিলাম যখন স্লিপার রেল থেকে স্লিপার উপর পড়ে, যখন জয়েন্ট আসে, জয়েন্টের দিকে খেয়াল করলে বোঝা যায় যে কতটুকু সে অ্যাবজর্ব করে। এমনি অ্যাবজর্পশনটা আসলে বোঝা ডিফিকাল্ট। স্প্রিং এ তুমি টান দিলে বড় হয়ে গেল, ছেড়ে দিলে আগে পজিশন চলে আসে। অ্যাকচুয়ালি এই স্লিপার কাজ এটা, যে লোড পড়লে সে নিচের দিকে দেবে যায়, লোড ছেড়ে দিলে আবার উপরে উঠে চলে আসে। এই বিশেষ করে জয়েন্ট এটা চোখে পড়বে, অন্যখানেও এটা আসবে, মানে অন্যখানে এত মানে তুমি ভালো মতন বুঝতে পারবে না, কিন্তু জয়েন্টে খেয়াল করলেই বোঝা যাবে যে ইয়েস হ্যাভি ভাইব্রেট, মানে সে তার ইম্প্যাক্ট, মানে লোড আসলে সে দেবে যাচ্ছে, লোড চলে গেলে সে আগে পজিশনে চলে আসে। তার মানে সে অ্যাবজর্ব করতে পারছে। যত বেশি অ্যাবজর্বিং ক্যাপাসিটি হবে তত বেশি প্যাসেঞ্জারদের কমফোর্টেবিলিটি বাড়ে, প্যাসেঞ্জাররা ফিল করবে না ট্রেনটা স্মুথলি রান করাটা। প্রোভাইড লেটারাল লংজিটিউডাল স্টেবিলিটি অফ পার্মানেন্ট ওয়ে, তার মানে এই স্লিপারের মেইন কাজ হচ্ছে লেটার এবং লংজিটিউডাল স্টেবিলিটিটা রাখা। পার্মানেন্ট ওয়ের লেটার এবং লংজিটিউডাল মানে যে ডাইরেকশনে মুভ করছে, অ্যাক্সিয়াল লোড যেটাকে বলে, আর লেটার হচ্ছে যখন টার্নিং করে বা কোনো কারণে কার্ভেচারে লেটার লোডটা বেশি থ্রাস্টটা আসছে, এইটাকেই সে মানে সেটাকে ঠিক মতো সে ডিস্ট্রিবিউট করতে যেন পারলেই স্লিপারের মাধ্যমে ব্যালেন্সে চলে যাবে। ব্যালেন্স যদি অ্যাবজর্ব করতে পারে ঠিক মতন, তাহলে পার্মানেন্ট ওয়ে মানে কি পুরো ট্র্যাকটাই ঠিক মতন থাকবে। এখন আসি ডিজাইন অফ স্লিপার। চুজ এর ম্যাটেরিয়ালস, ডিটারমাইন স্পেসিং। ডিজাইন অফ স্লিপার বলতে বোঝাচ্ছে স্লিপারটা কি টাইপের, কি ম্যাটেরিয়ালস হতে পারে, এটা হচ্ছে নাম্বার ওয়ান। তারপর হচ্ছে স্লিপারে কতক্ষণ পর পর আমি একটা স্লিপার বসাবো, ডিটারমাইন দ্য স্পেসিং, কত স্পেসে আমি স্লিপার গুলা বসাবো। Desired property of the sleeper should be capable withstand vertical load, impact and vibration, মানে তার ক্যাপাবিলিটি থাকতে হবে। কার একটা স্লিপারে কি প্রপার্টি থাকবে? প্রথম প্রপার্টি হচ্ছে সে ভার্টিক্যাল, ইম্প্যাক্ট অ্যান্ড ভাইব্রেশন, এই তিনটা লোড সে নিতে পারে। হায়ার হাই, তার মানে এই তিনটে লোড কখন বেশি আসে? হায়ার দ্য হাই স্পিড অফ রেল, যখন ট্রেনটা খুব জোরে চলবে তখন ভার্টিক্যাল লোড সব থ্রু আউট, ট্রেন আসতে চলুক আর জোরে চলুক ভার্টিক্যাল লোডটা আসবে। কিন্তু যখনই ট্রেনের স্পিড বাড়বে ইম্প্যাক্ট লোড আসবে নতুন করে, এবং ভাইব্রেশনটা বেশি আসবে। মানে নতুন করে বোঝানো হচ্ছে যে স্লোতে ট্রেন চললে ইম্প্যাক্ট লোডটা কম পাবে, আর হাই স্পিডে ট্রেন চললে ইম্প্যাক্ট লোডটা বেশি পড়বে, সেটা বোঝা যাচ্ছে। আর ভাইব্রেশনও একই। ভাইব্রেশনটা কিন্তু এখন আমরা যদি বলি হাই স্পিড ট্রেন চলে ভাইব্রেশন বেশি, অ্যাকচুয়ালি ভাইব্রেশনটা বেশি, কিন্তু প্যাসেঞ্জারদের ক্ষেত্রে সেটা আবার অ্যাপ্লিকেবল না। প্যাসেঞ্জাররা নাও বুঝতে পারে। কেন বুঝবে না? বিকজ অ্যাবজর্পশন ক্যাপাসিটি, মানে স্লিপারে অ্যাবজর্পশন ক্যাপাসিটি যদি হাই হয় তাহলে সে ভাইব্রেশনটা বুঝবে না। তার ক্লিয়ার? এখন
নাম্বার 2, মিনিমাম লাইফ সাইকেল কস্ট, মানে আমি যে স্লিপারটা প্রপার্টি বসাবো তার লাইফ সাইকেল কস্টটা, মানে তার কস্টটা মিনিমাম হতে হবে। মানে আমি একটা স্লিপার বসালাম, উডের বসাই যা বা আরসিসি বসাই বা প্রি স্টেসে বসাই বা আয়রন স্লিপার বসাই, যার লাইফ টাইমের সাথে তার কস্টটা ইফেক্ট, মানে একটা স্লিপার বসালে লাইফ টাইম কত, তাহলে আমি পার ইয়ারে কত কস্ট আসতেছে, যেটাতে সবচেয়ে মিনিমাম সেই ধরনের প্রপার্টি স্লিপার পছন্দ করব। প্রোডাকশন, লেইং, মেইনটেনেন্স এন্ড স্ক্র্যাপ রিজনেবল ভ্যালু, তার মানে আমি শুধু বসালে হবে না, এখানে যেরকম একটা কথা বলছি যে আমরা বলতেছি যে প্রোডাকশন কস্ট, হ্যাঁ প্রোডাকশন কস্টের সাথে শুধু প্রোডাকশন কস্ট না, লাইং এবং মেইনটেনেন্স এটাও ডিপেন্ড করবে। আমি যদি একটা স্টিলের বসাই তার মেইনটেনেন্স কস্ট কিন্তু খুব হাই, কারণ হচ্ছে ওখানে যে নাট বল্টু আটকানো হয় সেটা ইম্প্যাক্টের সাথে মুখটা লুজ হয়ে যায়, পুরো স্লিপারটা বাতিল হয়ে যায়, অথবা টাইট করতে হয় ঘন ঘন, সেই জন্য কস্ট খুব হাই। কাঠের সবচেয়ে কম মেইনটেনেন্স কস্ট, কারণ কাঠটা করে তার নিজেরই সিঙ্কেজ এবং এক্সপানশনের ক্যাপাসিটি আছে, যার জন্য কাঠের মেইনটেনেন্স কস্টটা কম হয়। যা হচ্ছে সোজা কথা আমরা বুঝবো এরকম যে লাইফ টাইম কস্ট যার মিনিমাম, সেই ধরনের আমি স্লিপারটা প্রোভাইড করব। ইজি টু হ্যান্ডেল, মডারেট ওয়েট, নট ইজি, সাস্টেনেবল টু ড্যামেজ। ইজি টু হ্যান্ডেল বলতে এখানে বোঝানো হচ্ছে স্টেট আমরা যতগুলো আছে তার মধ্যে বোঝা যাচ্ছে যে আমি কি বলছি, কাঠের, স্টিলের, আরসিসি, প্রিস্টেজ। এখন ইজি টু হ্যান্ডেল, আচ্ছা সবগুলো তোমরা যদি ডেফিনেটলি বোঝা যাচ্ছে আরসিসি ওয়েটটা বেশি হবে, ঠিক আছে, আমি তারপর আছে ঠিক আছে চালাইলাম, কিন্তু নট ইজিলি সাস্টেনেবল টু ড্যামেজ, মানে একটু ধাক্কা খাইলে এটা ভেঙে যাচ্ছে, কংক্রিট কোনা টোনা ভেঙে যাচ্ছে, তাহলে হচ্ছে কি এটার ড্যামেজটা বেশি, মানে অন্যগুলা থেকে প্রবাবিলিটি এর ভাঙা যাওয়ার প্রবাবিলিটিটা বেশি, কোনাগুলা পুরো ড্যামেজ বলি নাই। কিন্তু এখন প্রি স্টেজের কথা চিন্তা করো, প্রি স্টেজে যদি কোনা ভেঙে যায়, কোনো হতে যদি প্রি স্টেজ যে অ্যাঙ্করটা লুজ হয়ে যায়, পরে ওই স্লিপটা পুরোটাই নষ্ট। এই জন্য এটা হ্যান্ডলিং ক্যাপাসিটি কিন্তু খুব হাই, প্রিস্টেসের স্লিপারের হ্যান্ডলিং ক্যাপাসিটি খুব হাই, এটাকে খুব সাবধানে উঠানামা করতে হবে যেন না ভেঙে যায়। তারপর হচ্ছে গেজ অ্যাডজাস্টমেন্ট ইজ পসিবল। গেজটা মানে আমি ঘন গেজটা মানে গেজ বলতে বুঝছো তো, দুইটা রেলের গ্যাপটা, এই গ্যাপটা যত আমি স্মুথলি যত তাড়াতাড়ি আমি অ্যাডজাস্ট করতে পারবো, ততই আমি ওই স্লিপটাকে প্রেফারেন্স দেবো। should have anti sabotage anti threat features, মানে অ্যান্টি সাপোর্ট মানে এটাকে ট্রেন লাইনে অ্যাক্সিডেন্ট করার জন্য সাপোর্টাইজ করতে পারে, বা অ্যান্টি থ্রেট ফিচার্স ভবিষ্যতে কিছু একটা মানে এটা ভবিষ্যতে এমনভাবে হতে হচ্ছে যে এটা ড্যামেজের দিকে চলে যাবে, মানে অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি আসবে, সেইটা থেকে আমি কিভাবে প্রিভেন্ট, তো কত বেশি আমি এটাকে সেফ রাখতে পারবো, মানে সহজে কি কোনটা এখানে ওই ফাস্টেনিং যে কথাটা বলা হয়েছিল স্লিপার রেলের মধ্যে আটকানো, সেই ফাস্টেনিং খুব ভালো হইতে হবে, ইজিলি লাগাইতে পারবে, ইজিলি খুলতে পারবো। ইজিলি খুলতে পারলে তো যারা এগুলা মানে করে সাপোর্টাইজ করতে চায় তারা কিন্তু ইজিলি খুলতে পারবে না, তাদের জন্য ইজি হবে না। যারা মেইনটেনেন্স করবে এমন একটা স্পেশাল মেশিন তৈরি থাকে যেটা দিয়ে সেই লাগাইলেই কাট করে খুলে যায়, কিন্তু অন্য কারোর জন্য অত ইজি হবে না, সেইটা কথা বোঝানো হচ্ছে। শুড বি ট্র্যাকস সার্কিউটিং মানে ইলেকট্রিক ইনসুলেশন কোয়ালিটি। আচ্ছা এখন আমাদের দেশে যদি এটা নাই, এটা বুঝাইছে এখানে রেল ট্র্যাকটা ইলেকট্রিক্যাল লাইনে চলে, তাদের ট্র্যাকটা যেন এই স্লিপারটা তখন কি হিসেবে কাজ করবে, স্লিপারটা ইলেকট্রিক ইনসুলেটর হিসেবে কাজ করবে, সেটা হচ্ছে ডিজায়ারেবল প্রপার্টি অফ দ্য স্লিপার। এখানে দেখো ট্র্যাক সার্কিউটিং মানে ইনসুলেশন হিসেবে কিভাবে দেখা যাচ্ছে, এখানে দেখো একটা কানেকশনটা তার দিয়ে কিভাবে কানেকশন করে। আচ্ছা আমি একটু যে আচ্ছা এটা আমি একটু বড় করে দেখায়, পড়াইনি আগে। Circuit used to detect the presence of rail as part of the automatic and semi-automatic signaling. এই কারেন্ট সিস্টেম থাকলে আমার ইজিলি মানে আমি সিগন্যালিং সিস্টেমটা অপারেট করতে পারবো। ইলেকট্রিক সার্কিট ফর্ম সার্কিট along with the rail and connecting the signaling and cabin.
এবং এটা হচ্ছে আইসোলেশন, ইলেকট্রিক্যাল আইসোলেশন বাই দ্য স্লিপার। দেখ এখানে একটা জাস্ট তোমরা পড়লেই বুঝবা, আমি একটু ছবিটা বড় করে দেখাচ্ছি একটু করে, যেন তোমাদের এটা ক্লিয়ার বোঝা যায়। এই খেয়াল করো, দেখো এই হচ্ছে জয়েন্ট, এই জয়েন্টটার এই পাশ থেকে একটা কানেকশন, এই পাশ থেকে একটা কানেকশন নিচ্ছে, এই দেখো এই দুইটা কানেকশন গেছে। আর এগুলো হচ্ছে আর্থিং এর মতন, যেন ওই নিচের দিকে কারেন্ট যেন নিচে নেমে না যায়, উপর থেকে আর্থিং এর মাধ্যমে এটা গাইডেড ওয়েতে যেন যেতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে যে এইটা যেন ইজিলি আমরা লাগা করতে পারি। ঠিক আছে, এই জিনিসটা আর কিছুই না এখানে, এটা এখানে জাল আছে, যদি আমাদের সেটা এখনো আসে নাই, আসলে তখন এটার ইম্পর্টেন্সটা বেড়ে যাবে। তারপর আসতেছে শেপ অফ দ্য স্লিপার, স্লিপার কি টাইপের শেপে হয়। ঠিক আছে, তার মধ্যে এখন দেখা যাচ্ছে এই উঁচা নিচে করে আসতেছে, মানে একটা লোক আরামসে শুয়ে থাকতে পারবে। এখানে ওইটা দেখানো হচ্ছে যে শেপটা এরকম হতে হবে, যে এটা কেন এরকম দিছে তোমরা দেখো খেয়াল করে, যেখানে লোড আসবে সেটা থিকনেস বেশি, যেখান দিয়ে লোড যাবে না মাঝখান দিয়ে থিকনেস কম। তার মানে আমি ইকোনমিক করলাম। আমি যদি এগুলো যদি আমার মালটি খুব অনেকগুলো লাগবে, তাহলে আমি যদি একটা ফ্যাক্টরিতে ওই শেপে শেপটা প্রোডাকশন করা ডিফিকাল্ট, যদি তুমি লার্জ স্কেলে করো তাহলে শেপের কস্টটা কমে যায়। তার মানে ওই শেপে আমি বারবার আরসিসি বা প্রি স্ট্রেসিং করতে পারবো ইজিলি। সেইটা দেখাচ্ছে শেপটা কেমন হবে, শেপ অফ দ্য স্লিপার। আর মানে এটা পিছনে কারণটা দেখাচ্ছে যে টিল্টিং অফ দ্য রেলের টিল্টিংটা ইজিলি করবে, আর ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকবে। এইটা হচ্ছে মেইন কারণ। টিল্টিংটা এর আগে আমরা পড়াইছি, টিল্টিংটা কেন লাগতেছে। বলো স্যার, ড্রেনেজ সিস্টেমের এটার সাথে রিলেটেড কি, মানে এটা স্লিপারে দেখো মাঝে মাঝে খালি, এখানে আমি ব্যালেন্স বসাচ্ছি, পানি আসি যখন পড়বে ব্যালেন্স দিয়ে পানি চলে যাবে, শেষ। একটু পরে আমরা দেখবো আরো অন্য টাইপের স্লিপার গুলো, সেগুলোতে কেন ওই ড্রেনেজ সিস্টেমে এক্সট্রা প্রিকশন নিতে হয়। এখানে যেহেতু একটা স্লিপার থেকে একটা স্লিপার গ্যাপ আছে, তার মানে এখানে কি দিব, আমি ব্যালেন্স দেবো। ব্যালেন্স মানে কি, এটা ভয়েড আমি হিউজ দিয়ে রাখছি। বৃষ্টি পানি পড়লে বা পানি পড়লে এই ভয়েড দিয়ে, মানে পাথরের ফাঁক দিয়ে পানিগুলো সাইডে চলে যাবে, যদি কোনো কারণে নিচে না যেতে। আমি তো নিচে যেতে দিব না, কোনো একটা প্রোটেকশন রাখবো, সো দ্যাট কেন নিচে যেতে দেবো না, আমার সাবগ্রেড বা সাব বেসটা নষ্ট যেন না হয়, মানে যে স্ট্রেংথ আছে সে স্ট্রেংথ থাকবে। মানে ফর এক্সাম্পল একখানে ক্লে আছে, যখন শুকনো থাকবে ওইটা হার্ড, খুবই ক্যাপাসিটি বেশি, বৃষ্টি পানি পড়লে ওইটা নরম হয়ে যাবে, তখন কি ক্যাপাসিটি ফল করে রেল লাইন দেবে যাবে। সেই জন্য আমি ওই ধরনের ক্লে যদি ম্যাটেরিয়ালস থাকে, আমি সেখানে পানি যেতে দেবো না, তো আমি মাঝে মাঝে কয়েকটা প্রোটেকশন দেবো যেন পানি নিচে না যায়। তাহলে পানি কোথায় যেতে হবে, পানি তাহলে পাশ দিয়ে একটা ড্রেনেজ সিস্টেম করতে হবে, পাশ দিয়ে এন্টার দিয়ে বাইরে ফেলে দেবে। সো পাশে আনবো কেমনি করে পানিগুলাকে, তাহলে আমাকে ব্যালেন্সড গুলো দেখলে ব্যালেন্সড আমি শেপে রাখবো যেন ওইটা ওখানে ট্র্যাক দিয়ে সে পানিগুলা বাইরে চলে যায়। এই হচ্ছে মেইন রিজন কেন স্লিপারের মধ্যে এই গ্যাপ থাকাটা খুব জরুরি। টাইপ অফ স্লিপার, কত ধরনের স্লিপার হবে, উডেন, কাস্ট আয়রন, এখন এটা বাতিল হয়ে গেছে, এটা এখন আর চলে না, স্টিল, কংক্রিট। এই এখানে কংক্রিট বলতে প্রিস্ট্রেস কংক্রিটকেও কংক্রিট বলে। ঠিক আছে, তাহলে আমরা গেলাম, হ্যাঁ তাহলে আসি এটা উডেন স্লিপারের কাটিং দ্য উডেন স্লিপার ইন 1:20 স্টেপ। বসে থাকো, তোমার আর বলা দরকার নেই। 43, 45, 52, 53, 54, 55। আচ্ছা, আমাকে শো করে না কেন? আচ্ছা ঠিক আছে, অ্যামেজিং উডেন স্লিপার, মানে আমি স্লিপার উডেনটা একটা সুবিধা হচ্ছে কি, আমরা কোথায় পড়ছিলাম যে স্লিপারে কনিং ইফেক্টটা, টিল্টিং কি থাকতে হলে 1:20 স্লোপ, তাহলে উডেন স্লিপারে এটা ইজি এই টিল্টিং স্লোপটা তৈরি করা 1:20। হাই প্রিসিশন রিকোয়ারমেন্ট, তাহলে উডেন স্লিপার খুব ইজিলি প্রিসিশনটা আমি তৈরি করতে হবে, কারণ এটা কাছের টুকরো, সেটা যেভাবে কাটতে চাও, যেভাবে শেপ করতে চাও সেইভাবে তুমি পারবা। ঠিক আছে, সেভাবে তুমি পারবা। অ্যাডভান্টেজ, গুড ড্যাম্পিং প্রপার্টি, অ্যাবজর্ব ভাইব্রেশন। এটা কাটা উডেন স্লিপারের কথা বলা হচ্ছে।
low maintenance cost, easy to handling, gauge adjustment easier, গুড লকিং মানে ইলেকট্রিক সার্কুলেশনটা খুব ভালো হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে এটা তো আসলে উডেন স্লিপারটাই সবচেয়ে খুব ভালো, কিন্তু কোয়েশ্চেন সেটা না। কোয়েশ্চেন হচ্ছে উড তো একটা আলাদা একটা ন্যাচারাল প্রোডাক্ট, একটা গাছকে কেটে আমি উডেন স্লিপারটা বানাবো, তবে যেমন তেমন গাছ হলে হবে না। এটা আসলে আমাদের এটাকে বলা হয় লোহা কাঠ, বা বাংলা আমাদের দেশে এটা পরিচিত লোহা কাঠ হিসেবে। এটা এখন কিন্তু আমাদের দেশে আর হয় না, পাওয়া যায় না। আগেকার কোনো পুরনো বাড়িতে যদি যাও দেখবা বড় বড় কাঠের পিস যেটা ভীম হিসেবে কাজ করছে, সেটা লোহা কাঠ দিয়ে বানানো। লোহা কাঠের একটা সুবিধা হচ্ছে এইটাতে উইপোকা টুইপোকা এগুলো কোনো কিছু মানে ওটাকে অ্যাটাক করতে পারে না, খুবই হার্ড, ওইটার পারফরমেন্স অনেক ভালো। এখন কোশ্চেন হচ্ছে বাংলাদেশে এই লোহা কাঠটা অ্যাভেলেবল না, বাইরে আছে অ্যাভেলেবল, তাও আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে মানুষকে অল্টারনেটিভ চিন্তা করতে হবে। যেরকম তেলের কথা চিন্তা করো, তেল হচ্ছে নিচের থেকে মাটির নিচে থেকে আনতে পাচ্ছে, হ্যাঁ আস্তে আস্তে ওইটা এক পর্যায়ে শেষ হয়ে যাবে বা ডিমান্ড অনুযায়ী তার থাকবে না। তখন অল্টারনেটিভ মানুষ যেরকম সোলার সিস্টেম, তারপরে গাড়ির ইফিসিয়েন্সি বাড়াচ্ছে, কিভাবে তেল কম খাওয়ানো যায়, এই করে তেলের একটা সাশ্রয় করতে চায়। ঠিক এরকম উডেন স্লিপারটা খুবই ভালো, কোনো সন্দেহ নেই সব স্লিপারের মধ্যে, কিন্তু এটা তো এক পর্যায়ে গাছ পাওয়া যাবে না, বা গাছের ডিমান্ড তুলনায় তার সাপ্লাই থাকবে না। তখন কি করতে, তার অল্টারনেটিভ হিসাবে তাদের এখানে আনছিল কংক্রিট স্লিপারটা, যেটা এখানে দেখাচ্ছে। এই কংক্রিট বা প্রি স্ট্রেসিং কংক্রিটটা এখন নেক্সট খুব বেশি পপুলার হয়েছে। তারপরে হচ্ছে উডেন স্লিপার গেল। আচ্ছা, তারপর আসতেছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এটা উডেন স্লিপার অ্যাডভান্টেজ এতক্ষণ বলছে, ডিসঅ্যাডভান্টেজও কিছু আছে। সেটা কি, এটা লাইফ টাইম অনেক কম, 12 থেকে 15 বছর। ডিফিকাল্ট টু মেনটেনেন্স গেজ হোল্ডিং ওয়াইডিং প্রবলেম, মানে এখানে বলতেছে একটু আগে বলছি এটা ইজি টু গেজ মেনটেন করা, এখন বলতেছে না ইজি না। কখন ইজি না, যদি হোলটা বেশি বড় হয়ে যায়, যদি মানে তোমার ধাক্কা খেতে খেতে স্ক্রুটা ধাক্কা খেতে খেতে হোলটা বড় হবে, তুমি আবার লাগাইতে পারবা, সেকেন্ড বার লাগাইতে পারবা, থার্ড বারে যায় দেখাচ্ছে হোলটা এত বড় হয়েছে এখন আর টাইট করে আটকানো যাচ্ছে না, লুজ হচ্ছে, তখন ওখানে গ্যাটিস ইউজ করে। তারপরেও করা যায়, কিন্তু এটা একটা লিমিটেশন আছে। তারপরে কি করবে, যদি তুমি টাইট করতে চাও কোনো গ্যাটিস দিয়ে, তাহলে কাঠটা ফেটে যায়। যাই হোক, সেই জন্য বলছে এটাও একটু ডিফিকাল্টিজ হিসেবে আছে, তবে ইনিশিয়ালি না, একটা সার্টেন ইয়ার পরে। হাই মেনটেনেন্স কস্ট, ফায়ার বা মেনটেনেন্স কস্ট হাই কখন, যে আগুন ধরে যায়, মানে কোনো কিছু একটা ঘটলে, মানে ট্রেনটা ডিরেলমেন্ট হয়ে গেল, কাঠকে ভেঙে যাবে, এটা কোনো সন্দেহ নাই। আগুন ধরে যাবে, পিসটা মানে পোকামাকড়ের অ্যাটাকটা বেশি হবে এটার মধ্যে, যে জন্য মেনটেনেন্স কস্ট হাই। মানে গেলে তোমাকে তাড়াতাড়ি বদলাইতে হবে। হাই প্রবাবিলিটি অফ দ্য থ্রেট ডিউ টু দ্য হাই অপরচুনিটি অফ, আচ্ছা হাই কস্ট, আচ্ছা হাই প্রবাবিলিটি অফ ডিউ টু দ্য হাই অপরচুনিটি অফ কস্ট। অপরচুনিটি কস্ট খুব বেশি, মানে এই কার্ডটা যদি কেউ চুরি করে নিয়ে যায়, যদি আমাদের এটা এখন আর এত বেশি ইম্পর্টেন্ট পড়ে না, কারণ এই কার্ডগুলো খুলে নেওয়া খুব ডিফিকাল্ট। তারপরেও এটা প্রবাবিলিটি আছে যে এটা কেটে নিয়ে, মানে গোটা নিতে লাগবে না, কেটে নিয়ে গেলেও তুমি এটা বিক্রি করতে পারবা ইজিলি। সেই জন্য এটার প্রবাবিলিটি, মানে এটা হাই প্রবাবিলিটি আছে, প্রবলেম আছে, যেটা চুরি হওয়ার প্রবাবিলিটি বেশি। নেগোশিয়েবল স্ক্র্যাপ ভ্যালু আছে। লাইট ওয়েট মেক্স ইট ইনসুলেশন অফ দ্য ফাস্টার ডে, এবং এটা ওজনটা তুলনামূলক হালকা, আনসুটেবল ফাস্টার ডে এর জন্য এটা সুইটেবল না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এখানে এই উডেন স্লিপারের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে এটা, ইট ইজ নট সুইটেবল ফর দ্য ফাস্টার ট্র্যাকের জন্য এই উডেন স্লিপারটা কাজের না। এখন আসো স্টিলটা আর পড়া যেটা অবসার্ভ দেখো, স্টিলের ট্র্যাকগুলা কিরকম, আমি একটু ছবিটা আবার একটু দেখাই ভালো করে। এটা তোমার সরি এদিকে না, এদিকে তোমরা তো এইটা কিন্তু আমি আবারও বলছি, দেখো এই স্টিল ট্র্যাকটা কিভাবে ব্যাখ্যা হয়ে আসছে, দেখছো? এইটা হচ্ছে স্টিল ট্র্যাকের মেইন কারণ। এই স্টিল ট্র্যাকটা এখন আর ব্যবহার হয় না, এটা আসলে
মানে হাই স্পিডের জন্য সুইটেবল না, এবং লো ট্রেন মানে যেটা উডেনের যে যত বেনিফিট আছে এটা সে তুলনায় একদম বেনিফিট নাই, যার জন্য এটা আস্তে করে বাতিল হয়ে গেছে, মানে এখন আর চলে না, কারণ ট্রেনের স্পিড ক্রমশ বাড়তেছে, তখন স্টিল ট্র্যাকটা দিয়ে ট্রেন চলবে না। তারপর হচ্ছে কংক্রিট স্লিপারে দেখো offer higher longitudinal transfer stability, easy to maintenance gauge, cross level and alignment, suitable model। আচ্ছা, এগুলো তোমরা পড়লেই বুঝতে পারবা। সোজা কথা, এখন আমি কংক্রিট স্লিপারটা বলতেছি, যে এরা বলতেছে কংক্রিট স্লিপারটাই হচ্ছে সবচেয়ে বেশি বেটার। এটা কি কারণে? একটা বেশি ইম্পর্টেন্স পাইছে জন্য যে ট্রেনের স্পিড যত বেশি বাড়বে ততই এইটা এই কংক্রিট স্লিপার লাগবে। কংক্রিট স্লিপার বলতে কিন্তু আবারও মনে রাখবা, কংক্রিট স্লিপার মানে আরসিসি না, আরসিসি অন অবলিক অর প্রি স্ট্রেস। আচ্ছা, এটা করোশন হয় না, ফায়ার হ্যাজার্ড নাই, পোকামাকড় খায় না, এই তিনটে হচ্ছে নট সাস্টেনেবল, সাবসেপ্টেবল টু, এই তিনটে জিনিস, এটা খুব একটা ইম্পর্টেন্ট, এবং তার লাইফ টাইম 40 to 50 years। খেয়াল করো, আমি যেগুলো হাইলাইট করতেছি সেটা খেয়াল রাখো। এই লাইফ টাইম কংক্রিট থেকে, সরি উডেন স্লিপার থেকে এই লাইফ টাইম অনেক গুণ বেশি, আর এইগুলোর থেকে সে সেফ ওখানে না। আচ্ছা, এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ড্যামেজ ইজ হেভিয়ার এট দ্য টাইম অফ দ্য ডিরেনমেন্ট। আচ্ছা, হেভিলি, আচ্ছা স্যার স্ক্র্যাপ ভ্যালু জিনিসটা কি? হ্যাঁ, ও আরে সর্বনাশ, তুমি এতক্ষণ পরে জিজ্ঞেস করছো। যে জিনিসটা, যে কাজে, কোনো জিনিস যে কাজে ব্যবহার হয় সে কাজে ব্যবহার না হলে তখন থেকে এটাকে বাতিল বলে না, ঠিক না? এই বাতিল হয়ে গেলে তার যে ভ্যালুটা, সেই তারপর কি ভ্যালু আছে থাকলে সেটাকে স্ক্র্যাপ ভ্যালু বলে। মানে তুমি একটা মেশিন কিনছো, যে কোনো একটা মেশিনটা নষ্ট হয়ে গেছে, আর সেই যে পারপাসে মেশিনটা ব্যবহার হয় সেই পারপাসে ব্যবহার করা যাবে না, কিন্তু তার অন্য পার্টস তুমি ব্যবহার করতে পারবা। সেই ব্যবহার করতে পারলে তুমি না, যারা কিনবে তারা ব্যবহার করতে পারে, তখনই তার একটা ভ্যালু পাওয়া যায়, সেটা স্ক্র্যাপ ভ্যালু বলে। মানে মেশিন পারপাসে আর ব্যবহার করা যাবে না, অন্য পারপাসে ব্যবহার করার সময় ওইটাকে বলে স্ক্র্যাপ ভ্যালু। মেশিন পারপাসে ব্যবহার করলে ওইটাকে তখন রিপেয়ার বলে, রিপেয়ার করলে রিপেয়ার করা যাবে। তুমি রিপেয়ার করতে পারতেছো না, কিন্তু ওই মেশিনে তুমি বিক্রি করলে যখন বিক্রি করে তুমি যে ভ্যালুটা পাবা, দ্যাট ইজ কল্ড স্ক্র্যাপ ভ্যালু। আচ্ছা, যাই হোক, ডিসঅ্যাডভান্টেজ হেভি টু হ্যান্ডেল, ট্র্যাকিং নিড মেকানিক্যাল মেথড, ড্যামেজ টু হ্যাভি। আচ্ছা, সোজা কথা, এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা হ্যান্ডলিং করাটা একটু ডিফিকাল্ট, মানে আরসিসি হলে খুব হ্যাভি হয়ে যাবে, আর এটা তুমি কাঁধে করে নিয়ে মানে ম্যানুয়ালি এটা করা আসলে সম্ভব না, যার জন্য বলছে মেকানিক্যাল মেথড লাগবে, কোন একটা মেশিন দিয়ে যেটাকে বসাতে হয়, সেই জন্য ড্যামেজ ডিরেমেন্ট হলে এটা ড্যামেজটা খুব বেশি, মানে ড্যামেজ মানে নষ্ট হয়ে যাবে, এটা ইউজই করা যাবে না। আর হ্যাভ নো স্ক্র্যাপ ভ্যালু, এটা নষ্ট হয়ে গেলে কোনো স্ক্র্যাপ ভ্যালু পাওয়া যাবে না। ওই যে তুমি যে বললা নো স্ক্র্যাপ ভ্যালু, মানে আমি এই একটা আরসিসি স্লিপার বানাইছি, এটা ভেঙে গেছে, এখন এটা বিক্রি করতে চাইলে কেউ কিনবে না, এটাকে নো স্ক্র্যাপ ভ্যালু। এটা বিক্রি কাঠে কিন্তু একটা লাভ আছে, কাঠ নষ্ট হয়ে গেল, মানে রেল স্লিপার পারপাসে ব্যবহার করা যাচ্ছে না, কিন্তু এটা মানুষ নিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করবে, তার স্ক্র্যাপ ভ্যালু পাওয়া যাবে, সেটা বোঝানো হয়েছে। স্পেসিং অফ স্লিপারটা কত স্পেস, একটা পর একটা বসবে, যে স্পেসিংটা কত দূর পর বসবে, কিন্তু এটা আরেকটা নাম স্লিপার ডেন্সিটি। মানে স্লিপার ডেন্সিটি কি? নাম্বার অফ স্লিপার পার ইউনিট রেল লেন্থ, দ্যাট মিনস পার ইউনিট ট্র্যাক লেন্থ ফর ওয়েল্ডেড রেল। আচ্ছা, ঠিক আছে, এটা আমি বুঝাচ্ছি এখন। নাম্বার অফ স্লিপার পার ইউনিট রেল লেন্থ, মানে স্লিপার ডেন্সিটি কি? খেয়াল করো, আমরা স্লিপার ডেন্সিটি বলছি একটা রেল মানে কি? একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টে যে একটা লম্বা রেল ট্র্যাক, রেল লাইন, সেটাকেই একটা ইউনিট রেল লেন্থ বলে। ক্লিয়ার সবার কাছে? আমি আবার বলতেছি যে একটা রেল বলতে কি বোঝাচ্ছি, যে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট, ওই রেলের আরেকটা জয়েন্ট, এই যে লেন্থটা, এটাকে লেন্থ অফ রেল বলা হয়।
এই লেন্থ অফ রেলের মধ্যে কতগুলো স্লিপার বসবে, নাম্বার অফ স্লিপার, সেটাকে বলা হয় স্লিপার ডেন্সিটি, সেটাকে বলতেছে স্লিপার ডেন্সিটি বা স্পেসিং অফ স্লিপার, একই কথা। কিন্তু আমরা স্পেসিং অফ স্লিপার খুব একটা বলি না, আমরা বাইর করি স্পেসিং অফ স্লিপার আর নাম বলি স্লিপার ডেন্সিটি। এখানে একটু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা একটু পরে আমরা বলবো। আচ্ছা, আপাতত এটা ধরে নিই যে একটা ইউনিট লেন্থে কতগুলা তোমার স্লিপার বসানো হবে, সেটা বলছে স্লিপার ডেন্সিটি। কতগুলো, সেটা হচ্ছে স্লিপার ডেন্সিটি পার ইউনিট লেন্থ থেকে। আচ্ছা, একটা বলছে একটা জয়েন্ট থেকে একটা জয়েন্ট, যদি একটা জয়েন্টকে আমরা খুলে সেখানে যদি ওয়েল্ডিং করে দিই তাহলে কি হবে, লেন্থটা বড় হয়ে গেল, সেটাকে বলছে পার ইউনিট লেন্থ। ওয়েল্ডেড লেন্থও হলো, সেটাকে একটা ইউনিট লেন্থ বলবো। ক্লিয়ার সবার কাছে? আমরা প্রথম বলছি একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টকে আমরা বলতেছি ওয়েল্ডেড রেল, ঠিক আছে? ওয়েল্ডেড সরি, একটা লেন্থ থেকে আরেকটা একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টকে আমরা বলতেছি কি ইউনিট লেন্থ। যদি এটা জয়েন্ট করা হয়, ওয়েল্ডিং করে জয়েন্ট করা হয়, তখন ওই দুইটা রেল মানে দুইটা একটা রেল আর একটা রেলের মধ্যে জয়েন্ট করে দিচ্ছি, তখন আমরা পার ইউনিট লেন্থ বলবো। একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট, মাঝখানে ওয়েল্ডিং যেটা করেছে সেটা বাতিল, তখন লেন্থটা ডবল হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? মানে সামহাউ যে কোনো একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট থেকে আমি লেন্থ অফ ইউনিট লেন্থ বলবো। এখানে মাঝখানে জয়েন্ট করুক আর কিছুই করুক, ওয়েল্ডেড করুক, আমরা একটু আগে কি বলছি, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টকে বলতেছি ইউনিট লেন্থ। জয়েন্টটা কি, নাট বল্টু দিয়ে জয়েন্টটা, যদি ওইটাকে আমি ঝালাই করি তাহলে ওইটা নাট বল্টু দিয়ে জয়েন্ট হয় না, ওইটা ফিক্সড হয়ে গেল, তখন আমরা বলবো না এটা একটা জয়েন্ট না। জয়েন্ট এরপরে যেটা নাট বল্টু দিয়ে আসবে সেটাকে বলবো ইউনিট, একটা লেন্থ, ইউনিট লেন্থ। একটা ইউনিট লেন্থে কতগুলো স্লিপার বসবে সেটাই হচ্ছে স্লিপার ডেন্সিটি। ফ্যাক্টর অ্যাফেক্টিং স্পেসিং ডেন্সিটি, স্পেসিং অবলিক ডেন্সিটি ওই একই কথা, স্পেসিং বলতে যা বোঝায় ডেন্সিটি বলতে তা বোঝায়। ফ্যাক্টর অ্যাফেক্টিং কি এফেক্ট করতেছে, কি কি কারণে এই ডেন্সিটিটা এফেক্ট করবে, মানে আমি কত ঘন ঘন বসাবো এই স্লিপার গুলা, স্পেসিং কত ঘন হবে বা তার ডেন্সিটি কত বেশি হবে, সেইটার উপর কিসের উপর ডিপেন্ড করবে? নাম্বার ওয়ান, অ্যাক্সিয়াল লোড এন্ড স্পিড, ট্রেনের ভার্টিক্যাল লোডটা কত এবং স্পিড, ট্রেন হেভি ট্রেন কিনা সেটা হলে তার স্পিডের কোশ্চেন আসবে। এটা আধা ঘন্টা হয়ে গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে, তারা এখনো ঢুকতেছে। আচ্ছা, অ্যাক্সিয়াল লোড, টাইপ এন্ড সেকশন অফ দ্য রেল, এবং এই স্পেসিফিক কিছু টাইপ এন্ড সেকশন অফ রেল, কি ধরনের সেকশন অফ রেলটা কি ধরনের সেকশন হবে এবং টাইপটা কি ধরনের। টাইপ বলতে কি বোঝাচ্ছে? ব্রড গেজ, স্ট্যান্ডার্ড গেজ, মিটার গেজ, ন্যারো গেজ, ইটস এ টাইপ অফ রেল। আর সেকশন হচ্ছে ওই যে একটা উইথ লেন্থ ওয়েট, এই সেকশন অফ রেল বলতে সাধারণত আমরা তোমরা একটু পাবা ওয়েট অফ দ্য রেলটাকেই রেলের সেকশন অফ রেল বলতে বুঝায়। এইটার উপর ডিপেন্ড করবে স্পিড, যত হ্যাভি ওয়েট হবে তত স্পেসিংটা কমে যাবে, যত টাইপ মানে ব্রড গেজ হবে স্পেসিংটা কমে যাবে, হ্যাভি ট্রেন যাবে আর কি সেটাতে। টাইপ এর স্ট্রেংথ অফ দ্য স্লিপার, এবং নেক্সট হচ্ছে কি টাইপের স্লিপার বসাচ্ছি তার স্ট্রেংথ কত, যত বেশি স্ট্রেংথ হবে তত স্পেসিং বাড়াইতে পারবো, যদি স্ট্রেংথ কম আমি কি করব, ইয়া হয়ে যাবে, তোমার স্পেসিং কমে যাবে বা ডেন্সিটি কমে যাবে। আর টাইপ অফ স্লিপার, টাইপ বলতে বোঝাচ্ছে এটা কি উডেন না প্রিস্টেস না ইয়া আরসিসি। যদি উডেনের জন্য অলমোস্ট একই স্ট্যান্ডার্ডই থাকে, আরসিসি আর স্লিপার প্রিস্টেসের মধ্যে প্রিস্টেস হলে স্পেসিংটা বাড়ানো যায়, বা প্রিস্টেসের থিকনেস কমে যায়, স্পেসিং অনেক বাড়ানো যায়, কারণ প্রিস্টেস অনেক বেশি লোড নিতে পারে। টাইপ অফ দ্য ব্যালেন্স এন্ড ব্যালেন্স কোশ্চেন, টাইপ অফ দ্য ব্যালেন্স, আচ্ছা ব্যালেন্স কি টাইপের স্পেসিংটা আবার কিছু উপর ডিপেন্ড করবে, ব্যালেন্সের টাইপের উপর, ব্যালেন্সের ক্যাপাসিটির উপর। কারণ আমি স্লিপার থেকে লোড ডিস্ট্রিবিউট করবো ব্যালেন্সে, তা আমি যে লোডটা ডিস্ট্রিবিউট করবো ব্যালেন্সে লোড নিতে পারবে কিনা। এখানে দুই টাইপের লোড আসবে, খেয়াল করো, একটা হচ্ছে কি ভার্টিক্যাল লোড, যেটা বলছে অ্যাক্সিয়াল লোড, ঠিক আছে, আর একটা হচ্ছে স্পিড। স্পিডটা কি, স্পিডটা কি, স্পিড ইজ নাথিং বাট দ্য ইম্প্যাক্ট লোড। সো ব্যালেন্সে আমি ভার্টিক্যাল লোড নিতে পারবে কিনা, আচ্ছা ভার্টিক্যাল লোড নিতে পারবে কিনা, আর একটা হচ্ছে ইম্প্যাক্ট লোড নিতে পারবে কিনা।
যেটা মানে এটা হচ্ছে কি, আমি যদি ভার্টিক্যাল লোড নিতে না পারে তাহলে কি করব, স্পেসিং যা ছিল তার থেকে কমাই দিব, তখন দেখা যাবে ভার্টিক্যাল লোড নিতে পারবে, মানে আমার ব্যারেস্টের উপর লোড ক্যাপাসিটি কমে যাবে। এইটাই হচ্ছে মেইন কনসেপ্টটা। হাই স্পিড হলে হ্যাঁ তাও একই কথা, স্পেসিং কমে গেলে তোমার হাই স্পিড ট্রেনের প্রবাবিলিটি বেড়ে যাবে, মানে স্পিড বাড়ানো যাবে। নেচার অফ ফরমেশন, এইটা কি, এই পাথরগুলো আচ্ছা নেচার অফ ফরমেশন মানে গাছ, এই মানে তোমার স্লিপারের ফরমেশনটা করতে হয়েছে। ফর এক্সাম্পল এটা কিসের উপর ডিপেন্ড করবে, নাম্বার ওয়ান গাছটাকে ম্যাচিউর না, মানে গাছটা ম্যাচিউর হওয়ার আগে কেটে ফেলছে না, ম্যাচিউর হওয়ার পরে কাটছে না, পিওরলি ম্যাচিউর হয়। মানে ম্যাচিউর কিন্তু দুই রকম হয়, একটা গাছে ম্যাচিউরিটি থাকে, এত বছর পর গাছটা ম্যাচিউর হয়ে যায়, সেইটা এক ধরনের ম্যাচিউর। আরেকটা হচ্ছে ম্যাচিউরের মধ্যে আরেকটা পার্ট আছে, গাছটা মারাই গেল, মানে এত ম্যাচিউর হয়ে বয়সের চোটে মারা গেল। এখন বয়সে যেটা মারা সেটা কিন্তু আর ম্যাচিউরিটি কিছু না, সরাসরি ব্যবহার করা যায়। আর একটা হচ্ছে, একটা বলছে বয়সের চোটে কোনো গাছ কেটে ফেলো, শিকড় কেটে ফেলো, তার গাছটা মারা গেল, সেটা কিন্তু ম্যাচিউর বোঝাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে তুমি গাছটা কেটে মানে ম্যাচিউর হওয়ার পরে গাছটা কেটে তারপর সিজনিং করা হয়। নেচার কি ফরমেশন, কি নেচারে তুমি এই জিনিসগুলো নিয়ে লাগাচ্ছ, তার নেচার কি, সরাসরি গাছ মারা যাওয়ার পরে লাগাচ্ছ, মানে ম্যাচিউর হওয়ার পরে লাগাচ্ছ, না ম্যাচিউর হওয়ার পরে গাছটাকে সিজনিং করে লাগাচ্ছ, না আনম্যাচিউর গাছটাকে সিজনিং করে করছো, সেই নেচার উপর ডিপেন্ড করে স্লিপারের ডেন্সিটি। আর এখন হচ্ছে কাঠের ব্যাপারে বলো, এখন আসো প্রিস্ট্রেসে সে একই কথা, প্রিস্ট্রেসে বা আরসিসিটাই আসে আগে। কি ধরনের পাথর ব্যবহার করছে, পাথরের ক্যাপাসিটি কেমন, পাথরটাকে ইম্প্যাক্ট লোডে পাথর ক্র্যাক করবে কিনা, এই টাইপের নেচার ডিপেন্ড করবে, তখনই আমার স্পেসিং বাড়বে কমবে। তাহলে এখন লাস্ট ওয়ান যেটা খুব বেশি দরকার, স্টেবিলিটি এন্ড কস্টের সাথে ট্রেড অফ করতে হবে। ট্রেড অফ মানে কি, আমি স্টেবিলিটি যত বাড়াবো কস্ট তত বাড়বে, আর স্টেবিলিটি যত কমাবো কস্ট তত কমবে। এইটা ট্রেড অফ বলে, একটা বাড়াতে গেলে আর একটা কমাতে একটা কমবে। তাহলে আমার কি ধরনের কি ধরনের স্টেবিলিটি আমার ফ্যাক্টর স্টেবিলিটির সাথে আমি কস্টিংটা আনবো, ট্রেড অফ করবো, বা আমি চাই ভবিষ্যতে কাজে লাগানো, তাহলে আমাকে কস্টটা বাড়ায় ফেলতে হবে। এইটা স্লিপারে সম্পূর্ণ ডিপেন্ড করতেছে কিসের উপর, যে ট্রেড অফ করবে বিটুইন স্টেবিলিটি এবং কস্টের মধ্যে। আমি কি ধরনের স্টেবিলিটি, তাহলে কস্ট কিরকম আসবে, কি ধরনের কস্ট চাই, এইরকম স্টেবিলিটি পাবো। এই হচ্ছে ট্রেড অফ এর ডেফিনিশন। মিনিমাম ডেন্সিটিটা সরি মিনিমাম, হ্যাঁ ডেন্সিটি মিনিমাম কত, MKS মিনিমাম স্লিপার ডেন্সিটি M+3 ব্রড গেজ, এটা লেখা MBG মানে ব্রড গেজের জন্য মিনিমাম ডেন্সিটি হচ্ছে M+7। এইটা কি MKS সিস্টেমে, FPS সিস্টেমে N+3। আমাদের নিচেটা মিটার গেজ, এটা আবার মিটার গেজ, যাক নিচেরটা অত বেশি দরকার নেই, কারণ আমাদের স্লিপার ডেন্সিটি সাধারণত আমরা ইয়াতে যাই, ব্রড গেজে যাই। তবে তোমরা কি জানি রাঙাওয়ালা বইতে এই ডেন্সিটি কিছু রিলেশনশিপ পাবা। এখন দেখো, এখন এই যেই কথাটা আসছে মিনিমাম ডেন্সিটি, হোয়াট ইজ এম, এমটা কি, এমটা হচ্ছে নাম্বার অফ স্লিপার পার ইউনিট লেন্থ অফ রেল। একটু আগে বলছি না কয়টা, এই 17, 10, 23 এর মাথা আমি ভেঙে ফেলবো না। এই 17, 10, 23 তুমি এখন ঢুকো কি করতে, তোমার কটার সময় ক্লাস শুরু হওয়ার কথা, কতক্ষণ পর পরে আসে টুক 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 করে একজন করে ইয়া দিতেছ। আচ্ছা, ম্যাক্সিমাম ডেন্সিটি এখানে, সরি মিনিমাম ডেন্সিটি এখানে বলছে ডেন্সিটি হচ্ছে M+7। হোয়াট ইজ এম, হোয়াট ইজ 7? এম হচ্ছে, এমটা হচ্ছে নাম্বার অফ স্লিপার পার ইউনিট লেন্থ, বা সরি এমটা নাম্বার অফ স্লিপার, ধরো পার ইউনিট লেন্থ সরি পার ইউনিট লেন্থ না পার ইউনিট, হ্যাঁ সরি এটা কি বুঝলাম, নাম্বার অফ স্লিপার পার ইউনিট রেল লেন্থ, সরি রেল না রেল লেন্থ। তার মানে একটা রেল লেন্থ যদি 20 মিটার হয়, মানে একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্ট রেলটা যদি 20 মিটার হয়, ক্লিয়ার কিনা দেখো, 20 মিটার হয়, তাহলে এম এর ভ্যালু হবে 20।
ক্লিয়ার কিনা সবার কাছে? মিনিমাম ডেনসিটি অফ স্লিপার, যে কথাটা আমি বলতে যাচ্ছি, যে রেলটা যদি 20 মিটার লেন্থ হয়, রেল বলতে এখানে কি বোঝাচ্ছে? রেল লেন্থ। ইউনিট বলতে এরকম একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টকে একটা ইউনিট বলতেছে। দ্যাট ইজ লেন্থ। রেল লেন্থ যদি 20 মিটার হয় তাহলে নাম্বার অফ স্লিপার হবে, এম এর ভ্যালু হবে 20 প্লাস 7, 7টা এক্সট্রা দিতে হবে। এই হচ্ছে স্লিপার ডেনসিটি ফর্মুলা কি আবার বলি, লেন্থের উপর ডিপেন্ড করবে। লেন্থ যত ততগুলো নাম্বার অফ স্লিপার লাগবে প্লাস 7। আর মিটার গেজের জন্য n+3, ওই nও সেই নাম্বার অফ লেন্থ, ইউনিট লেন্থ প্লাস 3। এটা কিন্তু এফপিএস সিস্টেমে। তার মানে এফপিএস সিস্টেমে ধরো 20 মিটার মানে কি, আরে 0-1-105, মানে আজব লাগে এদের, 1 ঘন্টা শেষ। আচ্ছা 105 এখানে ধরো ওই যেটা একটু আগে উপরেটা দেখছিলাম কি 20 মিটার। 20 মিটার মানে কি, 20 মিটার মানে কি 60 ফিট। 60 ফিট মানে 60 প্লাস 3। আসলে এখানে একটু ডিফারেন্স আছে, আমরা একটু দেখব। আপাতত এম আর এন হচ্ছে কিছুই না, ইউনিট লেন্থের কথা বলছে। সাধারণত এটা আমি যতটুকু বলি সেটা মনে রাখো যে এটা ইন মিটারে থাকে, মিটারে এম আর এন এর ভ্যালুটাই বসবে। ঠিক আছে, এম আর এন এর ভ্যালুটা বসবে 75। আচ্ছা বললেন, ইফ দেখো আমি একটা প্রবলেম বললেই তখন তোমাদের কাছে আর একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন খেয়াল করো প্রবলেমটা দিকে। If the length of rail is 15 meter, if the length of the rail is 15 meter, the track is broad gauge. Trackটা broad gauge, BG. What is the minimum sleeper density per rail? Per rail minimum density কত? If the joint spacing is 0.15 meter, what is the minimum spacing density per kilometer? ক্লিয়ার কিনা? দুইটা এখানে কোশ্চেন আসছে। একটা কোশ্চেন হচ্ছে যে স্লিপার ডেনসিটি কত পার রেল। পার রেল মানে রেলটার লেন্থ হচ্ছে 15 মিটার, এই 15 মিটারে কয়টা স্লিপার বসাবো? ঠিক আছে, এটা প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন হচ্ছে স্লিপার ডেনসিটি পার কিলোমিটার, প্রতি কিলোমিটারে কয়টা বসাবো? তাহলে 15 মিটার, তার জয়েন্ট আসতেছে 15 মিটারের পর একটা জয়েন্ট আসবে 0.15 মিটার, 15 মিটারের পরে একটা জয়েন্ট আসবে 0.15 মিটার। এই দুইটা যোগ করার পর, যোগ করে তুমি প্রতি কিলোমিটারে কয়টা ডেনসিটি বসবে। ক্লিয়ার কিনা দেখো, অঙ্কটা খেয়াল করলেই বুঝবা। মিনিমাম ডেনসিটি কত? যেহেতু ব্রড গেজ 15 প্লাস 7, 15 মিটার লেন্থ, m is equal to 15 প্লাস 7, তাহলে 22 নাম্বার অফ স্লিপার পার ইউনিট লেন্থ অফ রেল। ক্লিয়ার সবার কাছে? এটা সিম্পল অঙ্ক, যে স্লিপার ডেনসিটি পার রেল হচ্ছে 15 প্লাস 7 শেষ। তারপর হোয়াট ইজ দ্য মিনিমাম স্লিপার ডেনসিটি পার কিলোমিটার? মিনিমাম স্লিপার ডেনসিটি পার কিলোমিটার কত? আমার মিটার কত? 15 এর সাথে 0.15 যোগ হবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা রেল। 1000 মানে পার কিলোমিটার মানে 1000 মিটারে কয়টা রেল আসবে? 1000 ডিভাইড বাই 15 প্লাস 15। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আমি বলতেছি একটা রেলের লেন্থ হচ্ছে 15 মিটার, তার জয়েন্ট হচ্ছে 0.15, তাহলে লেন্থ কত হলো? 15.15। এইটা হচ্ছে একটা রেল, তাহলে 1000 কিলোমিটার কয়টা রেল বসবে? কয়টা ইউনিট লেন্থ বসবে? 1000 ডিভাইড বাই 15 প্লাস 15, এতগুলা বসলে পার কিলোমিটার। আর প্রতি এখানে আমার হচ্ছে প্রতি ইউনিট লেন্থে কয়টা লাগতেছে? 22টা, 22 ইন্টু এত, তাহলে 1452। ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার? একটা হচ্ছে পার কিলোমিটারে কয়টা ডেনসিটি কত, আর একটা হচ্ছে পার রেলের ডেনসিটি কত। রেলটা খুব ইজি। রেলটা কেমনে? আমার এম হচ্ছে 15 মিটার, 15 মিটারে 15 প্লাস 7, 22টা, তাহলে একটা ইউনিট লেন্থ অফ রেলের জন্য 22টা স্লিপার লাগবে। এটা ক্লিয়ার? এখন হচ্ছে পার স্লিপার ডেনসিটি পার কিলোমিটার। খেয়াল রাখবা এখানে জয়েন্ট স্পেসিং বসে, মানে সোজা কথা 15 এর সাথে 0.15 যোগ করতে। কেউ যদি 0.15 যোগ না করে তাহলে সেই অঙ্কটা ভুল করে ফেলছে। এই এখানে খালি কনসেপ্ট, কারণ লেন্থ তখন হয়ে গেল 15 প্লাস 15।
1 কিলোমিটার, এই 15.15 হচ্ছে একটা রেলের লেন্থ জয়েন্ট সহ। তাহলে 1000 কিলোমিটার কয়টা রেল বসবে, এবং একটা রেলে বসে 22টা হলে এতগুলো রেলে কয়টা হয়ে 22 ইন্টু অতগুলো গুণ করলে এত। এটা হচ্ছে পার কিলোমিটারে স্লিপার ডেন্সিটি। স্পেসিং ইজ নট ইউনিফর্ম ক্লোজার নিয়ার। তারপর বলছে নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইম্পর্টেন্ট এটা, স্পেসিং ইজ নট ইউনিফর্ম। সবখানে ইউনিফর্ম বসলে এখানে দেখো একটা স্পেসিং এর ক্যারেক্টারিস্টিক দেখাইছে। জয়েন্টের পরে একটা স্লিপার, তারপরে একটা স্লিপার, তারপরে যায়, তার মানে 1, 2, 3 নম্বর স্লিপারে, মানে এই দুইটা ডেন্সিটি দুই ধরনের। বি ইজ স্মলার দেন সি, সি ইজ স্মলার দেন ডি, ডি এর পরে ইউনিফর্মলি বসবে। এটি হচ্ছে কিসের স্পেসিং অফ নট ইউনিফর্ম। কোথায় ইউনিফর্মিটি থাকে না, জয়েন্টের পরপরই এটা ইউনিফর্মিটি পাওয়া যাবে না, একটু ঘন থাকে। জয়েন্টের পরে স্লিপার ডেন্সিটি ক্লোজার হয়, মানে কম হয়, তারপরে ইউনিফর্মিটি আসবে। এটি এখানে তোমাদেরকে একটা ছবি এঁকে দেখানো হয়েছে, দুই পাশে একই রকম স্পেসিং এ বি বি সি সি, তারপর সব ডি। জয়েন্ট অ্যাজ আর উইক পয়েন্ট, জয়েন্টের কারণ হচ্ছে জয়েন্টটা খুব দুর্বল পয়েন্ট বলে। ইম্প্যাক্ট অফ মুভিং লোডস, এবং ইম্প্যাক্ট যেখানে হয় সেখানেও আমি কি করব, ইউনিফর্মিটি থাকবে না। বলছে জয়েন্টে ইউনিফর্মিটি থাকবে না, এটা তো ক্লিয়ারলি দেখলাম। আরেকটা কোথায় হবে না, যেখানে ইম্প্যাক্ট অফ মুভিং লোড ইম্প্যাক্টটা থাকবে, সেখানেও আমার ইউনিফর্মিটি থাকবে না। 68 এগুলো তো লিখে রাখতে হবে আমার। তাহলে আমাদের এই স্লিপারটা শেষ। আমরা আমি 5 মিনিট পরে, 5 মিনিট এখনই ওপেন করতেছি। এরপরে আমরা স্লিপারের পরে কি রেল দেখছি, স্লিপার, এখন ব্যারেজ সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমাদের পার্মানেন্ট ওয়েটা শেষ হবে। বাবা, কে কে এটা লাগাইছে, হ্যাঁ? আচ্ছা, এখন খেয়াল করো, নেক্সট আমরা চ্যাপ্টারে চলে যাচ্ছি, লেকচার 5, ব্যালেন্স এন্ড সাবগ্রেড। তোমাদেরকে এর আগে আমি বলছি পার্মানেন্ট ওয়ে কনসিস্ট অফ কি, রেল স্লিপার, হ্যাঁ, ফাস্টেনিং, ব্যালেন্স অ্যান্ড সাবগ্রেড। ঠিক আছে, এখন যেহেতু রেল, আমরা প্রথম রেল সম্বন্ধে আলোচনা করছি, অনেক ধরনের রেল পাওয়া যাবে, রেলের ক্যারেক্টারিস্টিক্স, রেল কেমন। রেল বলতে যেটা বোঝানো হয়েছে এখানে বুল হেডেড, তারপর হচ্ছে প্রথম হচ্ছে ডবল হেডেড, তারপর বুল হেডেড, তারপর ফ্ল্যাট ফুটেড। রেল সম্বন্ধে এটা গেল। আর তারপর আসছে স্লিপার, উডেন স্লিপার, কংক্রিট স্লিপার, আয়রন স্লিপার। এখন আসতেছে ব্যালেস্ট অ্যান্ড সাবগ্রেড। এখানে কি বলে, ব্যালেস্ট ফাংশন। ব্যালেস্টটা কি, এই পাথরটাকে ব্যালেস্ট বলে। এই পাথর যে ফেলতেছে এটাকেই যে ব্যালেস্ট। আমরা এখন আসি ফাংশন কি, প্রোভাইড এ হার্ড এন্ড লেভেল বেড ফর স্লিপার। স্লিপারের জন্য শক্ত এবং লেভেল বেড হতে হবে। স্লিপার লেভেল বেড না হলে কি হবে, তোমরা বলো তো দেখি, কে বলবা, উত্তর দাও তো দেখি। হার্ড অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। অ্যালাইনমেন্ট, হোয়াট ইজ অ্যালাইনমেন্ট? অ্যালাইনমেন্টে যাও কেন এত তাড়াতাড়ি? লেভেল বেড মানে স্লিপার থেকে যে লোডটা যাবে, খেয়াল করো সবাই, স্লিপার থেকে যে লোডটা যাবে যদি লেভেল না হয়, তাহলে লেভেল না হওয়া মানে কি, স্লিপারে কন্টাক্ট এরিয়া কমে যাবে।
স্ট্রেস ডেভেলপ বেশি করবে। যত লেভেল বেড হবে, বেডটা যত লেভেল হবে, স্লিপার যদি ফ্ল্যাটলি বসে যায় তাহলে কি হবে, পুরো এরিয়া কন্ট্রাক্ট হয়ে যাবে। পুরো এরিয়া কন্ট্রাক্ট গেলে স্ট্রেস তার সবচেয়ে মিনিমাম পাবে, একই লোডে সবচেয়ে স্ট্রেস কম পাবে যখন বেডটা লেভেল হবে। সো আমাদের উদ্দেশ্য হচ্ছে স্লিপারের মেইন কাজ কি? স্লিপারের মেইন কাজ হচ্ছে প্রথম এই রেল, স্লিপার, ব্যালেন্স, এদের মেইন কাজ কি? যে কনসেন্ট্রেট লোডটাকে রেলটা লোড নিয়ে একটু ডিস্ট্রিবিউট করে দেয় কার উপর? স্লিপারের উপর। স্লিপারটা সে কি করতেছে, সে লোডটা নিয়ে ডিস্ট্রিবিউট করে ব্যালেন্সড উপর, ব্যালেন্স সেই লোডটা নিয়ে ডিস্ট্রিবিউট করে কার উপর? সাবগ্রেডের উপর। সো সাবগ্রেডের কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এইগুলো। যত সাবগ্রেড স্ট্রং হবে তত এইসব থিকনেস কমে যাবে, যত সাবগ্রেড হবে কি লুজ মানে খারাপ হবে তাহলে এইগুলো বাড়বে। অ্যাজ ওয়েল এজ আরেকটা আছে, এটার সাথে দুইটা জিনিস, একটা সাবগ্রেডের সাথে থিকনেসের একটা ব্যাপার থাকবে, আরেকটা হচ্ছে অ্যাক্সিয়াল লোড, ট্রেনের অ্যাক্সিয়াল ইম্প্যাক্ট লোডের সাথেও এই থিকনেসটা উঠানামা করবে। ঠিক আছে, এখন যদি সাবগ্রেড খারাপ হয় তাহলে আমাদের ব্যালেস্টের থিকনেসটা বেড়ে যাবে, ব্যালেস্ট বাড়বে, ব্যালেস্টের পরে আমরা এডিশনাল ইমপ্রুভমেন্ট সাবগ্রেড ব্যবহার করতে হবে। সো এখন আমরা যত লোডটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করব ততই আমার কি হবে, মেইনটেনেন্স কস্ট কমবে, ডিজাইনটা অপটিমাম হবে। এখন কোশ্চেন হচ্ছে ৭৭, একে তো আচ্ছা, এখন আমার কি হচ্ছে, এখন কোশ্চেন হচ্ছে, এখন যদি আমি তোমাদেরকে কোশ্চেন করি যে ডিস্ট্রিবিউশনটা যদি ইউনিফর্ম না হয় বা এই যে লেভেল বেড না হয় তাহলে আর কি ধরনের প্রবলেম হতে পারে? একটা হচ্ছে বললামই তো যে স্ট্রেস কমে যাবে, ঠিক আছে। আর যদি ডিস্ট্রিবিউশনটা লেভেল বেড না হয় তাহলে কয়েকটা পয়েন্টে স্ট্রেস বেড়ে যাবে, যেখানে যেখানে টাচে থাকবে সেখানে লোডটা বাড়বে, লোড পড়বে, এরিয়া কম বলে স্ট্রেস বেড়ে যাবে। এখন আমি জানতে চাচ্ছি এই স্ট্রেস বাড়লে কি হবে? কি ব্যাপার, সবাই কি চুপ হয়ে গেল? হ্যাঁ, স্ট্রেস বাড়লে কি হবে? আর স্যার স্ট্রেস বাড়লে ডিরেইলমেন্ট হবে। কেন স্যার? কারণ স্যার ওই লোডটা না দিতে পারলে তো স্যার রেল এবং যে কি বলে স্লিপারটা সেটা স্যার জায়গা থেকে সরে যাবে স্যার। কেন সরবে? আমি তো ভার্টিক্যাল, আমি কিন্তু এখন ইম্প্যাক্ট বা ওসব নিয়ে আমি ভার্টিক্যাল লোডটাই দিলাম। ট্রেন আসতে যাচ্ছে, ট্রেন জোরে না চলে, আচ্ছা ভার্টিক্যাল লোডটাই দিলাম। ভার্টিক্যাল লোডের ইফেক্টটা কি বলো, শুধু এটা বললে আমি বুঝবো যে তুমি বুঝছো কিনা। স্যার একটু প্রশ্নটা স্যার একটু আরেকবার করেন স্যার। প্রশ্নটা হচ্ছে লেভেল বেড হলে স্লিপার থেকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হবে, মানে এই কন্ট্রাক্ট এরিয়া বেশি। লেভেল বেড না হলে কন্ট্রাক্ট এরিয়া কমে যাবে, কমে গেলে স্ট্রেস বেড়ে যাবে বলছে। ঠিক আছে, স্ট্রেস বাড়লে মানে কি, কংক্রিটের ব্যালেন্সের উপর স্ট্রেস বাড়বে, সেখানে বেশি করেই লোড আসবে, যেটা আমার ডিজাইনের থেকে বেশি হয়ে যেতে পারে। সেই জন্য বলছি যে এটা হলো একটা কন্ডিশন। আরেকটা কি কন্ডিশন হতে পারে? আরেকটা খুব মেজর, এটা যেরকম মেজর ওটাও মেজর। আমি সেটাই জানতে চাচ্ছি, লেভেল বেড না হলে আর কি ইম্প্যাক্ট হতে পারে, সিরিয়াস ইম্প্যাক্ট? স্যার স্পিড কমে যাবে বা এটা থেমে যাবে এরকম? নো নো না, তোমরা একটা বুঝছো না কেন? ক্র্যাকিং হতে পারে স্যার, ফ্রিকশন বা কি? আচ্ছা, কয়েকটা পয়েন্টে স্ট্রেস বাড়বে, তার মানে কি, ডিফর্মেশন বেড়ে যাবে। একখানে লোড পড়ে নাই, ব্যালেন্স তো তুমি ইউনিফর্মলি বিছিয়ে রাখছো, একখানে লোড পড়ে নাই, সে লোড ছাড়া একটা লেভেলে থাকবে, আর এখানে লোড পড়ছে সে আস্তে আস্তে দেবে যাবে। তার মানে কি, উপরে সারফেসটা তখন আনডিউলেটেড হয়ে যাবে, তার মানে ডিফর্মেশন ফর্ম করবে বেডে, ডিফর্মেশন। আর ডিফর্মেশন ফর্ম করলে তো আরো অনেক খারাপ জিনিস আসবে, সেটা পরবর্তীতে। তার মানে যদি ইউনিফর্মলি লেভেল বেড না হলে দুইটা জিনিস হয়, তাহলে এখন ক্লিয়ার, লেভেল বেড না হলে দুইটা জিনিস হবে, একটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন পারফেক্ট হবে না, লেভেল বেড না হলে, লেভেল বেড হলে স্ট্রেস ডিস্ট্রিবিউশন পারফেক্ট হবে, আর একটা হচ্ছে লেভেল বেড না হলে ডিফর্মেশন অকারিংটা প্রবাবিলিটি বেড়ে যাবে। ডিফর্মেশনটা কার ডিফর্মেশন? ব্যালেস্টের ডিফর্মেশনটা বেড়ে যাবে, মানে বিভিন্ন পয়েন্টে ডিফর্মেশনটা হবে। হোল্ডিং স্লিপার ইন প্লেস ডিউরিং দ্য প্যাসেজ অফ ট্রেন, তারপরে ব্যালেস্টের আরেকটা কাজ কি, স্লিপারটাকে ধরে রাখা।
এই যে একটু আগে কেউ একজন বলছিল, আমার মনে পড়ে, যা বলছো যে যে স্লিপার অ্যালাইনমেন্ট চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, বা অ্যালাইনমেন্ট অ্যাজ ওয়েল এজ গেজ লেন্থ দুইটাই ইফেক্ট। তারপরে এই দুইটাকে ঠিক রাখতে হলে স্লিপারটা ব্যালেন্সের সাথে পারফেক্টলি, মানে ব্যালেন্স পারফেক্টলি স্লিপারটাকে ধরে রাখবে। তার মানে আমি যে স্লিপারটা বসায়, ক্লিয়ারলি বুঝো, যে স্লিপারটা বসাবো তা স্লিপারটা ব্যালেন্সে কিছু দূর ডেপথে বসানো হয়। তুমি যদি কোথাও দেখো যে স্লিপারটা খুলে ফেলছে, দেখবে একটা গর্ত, মানে ওই স্লিপারের শেপে একটা গর্ত হয়ে আছে যেটা একটু ডেপথে আছে। তার মানে সেই প্রথম হচ্ছে এই স্লিপারটা গর্ত হওয়ার পিছনে দুইটা কারণ, গর্ত করে পিছনে বসানোর জন্য দুইটা কারণ। একটা হচ্ছে ভার্টিক্যাল লোডটা ইউনিফর্মলি হচ্ছে, প্লেন, তুমি যখন স্লিপারে উঠে দেখবে একটা প্লেন সারফেস দেখা যাবে, তার মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হচ্ছে। আর গর্ত হওয়ার জন্য কি ইম্প্যাক্ট হয়, আর একটা কি হবে, একটা তো বললাম যে স্লিপারটা গর্ত করে বসানো হবে, একটু গর্ত মানে হোল্ড করবে, স্লিপারটাকে হোল্ড করবে কিভাবে, একটা সার্টেন ডেপথে ঢুকানো পরে। এই ডেপথটা কেন দেওয়া হয়? আমি উপরে বসালে অসুবিধা কি? হরাইজন্টাল মুভমেন্টটাকে রেজিস্ট করার জন্য। হরিজন্টাল ভাইব্রেশন না, এটা হচ্ছে ইম্প্যাক্ট একটা আসবে, যে ইম্প্যাক্টটা কোন দিকে আসবে আমরা কেউ বলতে পারি না। সামনে দিয়ে হরিজন্টাল আসতে পারে, লেটারালিও আসতে পারে, সেই জন্য একটু ডেপথে থাকে। হরিজন্টাল আসলে সামনের দিকে স্লিপারটা, হরিজন্টালটা বেশি, কারণ ট্রেনটা মুভ করবে লংজিটিউডাল ডাইরেকশনে, তখন তার ইম্প্যাক্ট লোডটা বেশি। সেই জন্য দেখবা স্লিপারটা ক্রসওয়াইজ বসানো হয়। স্লিপারটা সামনে সারফেসে, মানে সামনের দিকে যে ইম্প্যাক্ট লোড সেটা কম, মানে ইয়া করবে, কি করে, থ্রাস্ট হিসেবে আটকায় দেয়, বেশি স্পেস বেশি নেই হরিজন্টাল থ্রাস্টটা আটকাবার জন্য। আর লেটারাল থ্রাস্ট কার্ভেচারের সময় ওইটা লাগে। কার্ভেচারে লেটারাল থ্রাস্ট, নর্মাল ট্রেন যদি লংজিটিউডাল ডাইরেকশন চলে লেটারাল থ্রাস্ট খুব একটা বেশি থাকে না, অলমোস্ট জিরো। সেই জন্য লংজিটিউডাল ডাইরেকশনে যখন ট্রেন মুভ করে তখন তার স্লিপারটা অবশ্যই ক্রস ডাইরেকশনে বসবে, ঠিক আছে। আর তাহলে এখন আমি যদি এই যে এই কথাটা বললাম এটার সাথে কার্ভেচারে, তাহলে স্লিপারটা কিভাবে বসবে, কিভাবে বসলে ভালো হয় বলো তো দেখি? কার্ভেচারে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারতেছি না? তোমরা দেখি তো হয় পড়তেছো না, বুঝতেছো না কোনটা। আমি বলছি স্লিপারটা কি ব্যালেন্স, স্লিপারটাকে ধরে রাখতে হলে তাকে কি করতে হচ্ছে, কেন ধরে রাখবে? কারণ স্লিপারটা সামনে একটা ধাক্কা আছে, ট্রেন যখন লংজিটিউডাল ডাইরেকশনে যাবে তার সামনে একটা ধাক্কা থাকবে, আর যদি কার্ভেচার হয় তার লেটারাল একটা ধাক্কা পাবে। এই দুইটা ধাক্কাকে ধরে রাখার জন্য ব্যালেস্টে কাজ করে, স্লিপারটাকে ঠিক জায়গায় রাখার জন্য। এখন আমি বলছি ট্রেনটা যদি লংজিটিউডাল ডাইরেকশনে মুভ করতেছে, তখন ক্রস ওয়াইজ আমি স্লিপারটা বসাই, তাহলে লেটারাল ধাক্কাটা আমার খুব বেশি আমি রেজিস্ট করব। ব্যালেস্টের উপরে লেটারাল ধাক্কাটা বেশি পড়ে, আর যেহেতু ক্রস ওয়াইজ স্লিপারটা বসা, তার লেন্থ ওয়াইজ আর ডেপথ ওয়াইজ এরিয়াটা উপর দিয়ে যায়। এখন আমি বলছি একটা কার্ভেচার, সেখানে কি ধরনের, কিভাবে স্লিপারটা বসাবো, সেখানে স্লিপারটা কিভাবে বসাবো এটা এখন জানতে চাইছি। তার মানে কার্ভেচারে লংজিটিউডাল এন্ড লেটারাল ধাক্কা থাকবে, তার মানে আমি একটু ইনক্লাইন করে বসাবো, যেন দুইটাই ইনক্লাইন করে বসাবো। কারণ হচ্ছে আমার লংজিটিউডাল ডাইরেকশনে যে ফোর্সে ট্রেন চলে, কার্ভেচারে স্পিড কমে যায়, তাহলে লেটারাল আমার যে লেন্থ ছিল সেই লেন্থ পুরোপুরি কাজে লাগবে। তাহলে একটু অ্যাঙ্গেল করে বসালে কি হবে, তার লেন্থ কমে গেল, আর লেটারালে তার অ্যাঙ্গেলটা বেড়ে গেল। এই জন্যই আমি লেটারালি বসাবো। ক্লিয়ার? দুইটাই লোড আমাকে এই কার্ভেচারে আসবে। দুইটা বলতে নর্মালি লোড দুইটাই থাকে, কিন্তু কার্ভেচারে লেটারাল লোডটা বাড়ে, লংজিটিউডাল লোডের ইয়াটা কমে যায়। সেই জন্য একটু লেটারালি একবারে ক্রসওয়াইজ না বসায় একটু অ্যাঙ্গেল করে বসানো হয়। Transfer and distribute load from the sleeper to the largest area. তার মানে আমার মেইন কাজ হচ্ছে ট্রান্সফার এন্ড ডিস্ট্রিবিউট দ্য লোড। যে স্লিপারে যে লোডটা আসবে এবং সেটা ডিস্ট্রিবিউট করবে, যত বেশি আমি লার্জেস্ট এরিয়া কেমনে করে হবে, যত কন্টাক্ট এরিয়া বাড়বে তত এরিয়াটা লার্জেস্ট হবে, এটাই আমি চাবো। এটা হচ্ছে 3 নম্বর। 4th, provide the effective drainage and keep the sleeper dry. আমি
এমনভাবে তৈরি মানে ব্যালেন্স গুলো রাখবো যেন পানিগুলা খুব তাড়াতাড়ি চলে যাইতে পারে। তার মানে স্লিপারে, তার মানে কি বলতে চাচ্ছে যে ব্যালেন্স যে বসাবো সেখানে আমার ভয়েডটা যেন বেশি থাকে। ভয়েড বেশি থাকা মানে কি? ভয়েড বেশি থাকে এখানে ডাস্ট পার্টিকেল বা স্মলার পার্টিকেল পরিমাণটা একদম না থাকলেই ভালো। তাহলে আমার ড্রেনেজ ভয়েডটা বেশি হবে, ভয়েড যত বেশি হবে ড্রেনেজ ফ্যাসিলিটি তত বেশি হবে, আর ড্রেনেজ যত ভালো হবে স্লিপারটা ড্রাই থাকবে। নাম্বার এইটা প্রিভেন্ট দ্য ভেজিটেশন গ্রোথ। তাহলে আর যতই আমার ড্রাই থাকবে গাছপালা উঠবে না, যেখানে ফাইন পার্টিকেলস না থাকলে গাছপালা সহজে উঠবে না, আর উঠলে সেটাকে মেইনটেনেন্স সেটাকে পরিষ্কার করে ফেলতে হবে। এটা কারণ কি কে বলতে পারবা? ছোট ছোট গাছপালা উঠছে, ঘাস টাইপের বা ছোট লতা পাতা উঠলেও সেটাকে উঠাই ফেলতে হবে। কেন? হ্যাঁ স্যার এখানে পিচ্ছিলতা হয়ে যায়, যে পিচ্ছিল যাতে না হয়। আর পিছলে তো আমার ভালো ফ্রিকশন কম হবে, আমার ট্রেন জোরে চলবে। স্যার আগুন ধরতে পারে। হ্যাঁ আগুন ধরতে পারে। তোমাদের বুদ্ধি তো একবারে, তোমাদেরকে নিউজিল্যান্ডে পাঠানো দরকার। হলে তো হ্যাঁ হ্যাঁ কি বলছো? ওখানে যে এরকম ভেজিটেশন থাকলে ময়েশ্চার হবে, ময়েশ্চার হলে তো রেলে রাস্ট হতে পারে। ময়েশ্চার হলে হ্যাঁ আয়রন পাচ্ছে, কিন্তু তার থেকে বেশি হচ্ছে একটা ছোট লতা পাতা গাছগুলো কি হয়, এটা সিজন ওয়াইজ মানে বুঝো যে এখন উঠছে, এই বর্ষাকাল চলে গেছে গাছগুলো মরে যাবে। ক্লিয়ার? ঠিক না? তাহলে সিজন ওয়াইজ ভেজিটেশন উঠছে মানে কি, যখন উঠে তার শিকড় থাকে, শিকড়গুলো ছোট ছোট থাকে, যখন ম্যাচিউর হয় শিকড়গুলো মোটা হয়ে যায়। আর গাছটা যদি একবারে সাত করে সব গাছ যদি মরে যায় তাহলে কি হবে, যত শিকড় যেখান দিয়ে স্লিপার ব্যালিস্টিক ভিতরে ঢুকছে সেই সবগুলা তার কি হয়েছে, সে যখন ঢুকছে তখন কিন্তু আরো কম্প্যাক্ট করে ফেলছে, সে যখন মারা গেছে ওই ভাগগুলা কি ভয়েড ফর্ম করে গেছে, তখন ব্যালেন্সটা আবার একটা প্রেসারে ওইটা আবার হয়ে যাবে, কি বলে সেটেলমেন্ট হয়ে যাবে। সেটেলমেন্ট হওয়াটা আমরা চাই না। ক্লিয়ার? তখন আমাকে রিপেয়ারিং মানে গুলো পাথরগুলো আবার উঠানামা করে দিতে হবে, মানে ভয়েড গুলাকে কমানোর জন্য পাথরগুলোকে রিফিক্স মানে রেল লাইনটাকে ঠিক করতে হবে। তার মানে মেইন কারণ হচ্ছে যে ভেজিটেশনটা যদি বড় হয়ে যায়, বড় হয়ে যদি হঠাৎ অল দ্য সার্টেন সব গাছগুলো যদি মরে যায় তাহলে কি হবে, যে শিকড়গুলো সেই শিকড় মরে শুকায় যাবে, শুকায় গেলে কি হবে, সেখানে ভয়েড ফর্ম করবে, ইউনিফর্ম ভয়েড অনেকখানে ফর্ম, অনেক জায়গা দূরে ফর্ম করলে তখন যখন আবার ট্রেন যখন চলবে তখন এই ভয়েডগুলো ভেঙে যায়, ভ্যাকুয়াম সৃষ্টি করে ফেলবে। ভ্যাকুয়াম সৃষ্টি করলে এই পাথরগুলা দেবে যাবে। সেটাই হচ্ছে, আমি সেই জন্যই ভেজিটেশন গ্রোথটাকে স্টপ করব। প্রিভেন্ট ওয়াটার পার্কোলেটিং, তার মানে পানি মানে আমি চাবো পানিটা নিচের দিকে না যায়, সাইড দিয়ে যায়, মানে নিচে ভার্টিক্যালি, মানে আমি ভয়েডটা এমন ভাবে তৈরি করব সাইড দিয়ে ভয়েড বেশি থাকবে, ভার্টিক্যালি ভয়েড কম থাকবে। এইটাই আমার মেইন টার্গেট। পার্কুলেটিং জানানো হয়েছে, ক্যাপিলারি রাইজটা জানানো হয়। প্রোভাইড দ্য ট্র্যাক স্ট্যাবিলিটি, ট্র্যাকটাকে ব্যালেস্টের কাজ হচ্ছে ট্র্যাকটাকে স্ট্যাবল, সবচেয়ে বড় কাজ ব্যালেস্টের সবচেয়ে বড় কাজ হচ্ছে, বা ট্র্যাক মানে কি কমপ্লিট ট্র্যাক যেটাকে বলা হয়, মানে রেল লাইন, সেটা স্ট্যাবিলিটি থাকার জন্য মেইন কাজ হচ্ছে ব্যালেস্টের। আর ডিজাইন অফ ব্যালেস্ট কি, চুজ দ্য ম্যাটেরিয়াল, এখানেও ম্যাটেরিয়ালস চুজ করবো, পাথরগুলো কি টাইপের পাথর হবে সেই পাথরগুলো চুজ করা, আর ডিটারমাইন দ্য ডেপথ, এবং তার ডেপথ কত হবে, এটা হচ্ছে। আর স্লিপারে কি ছিল, চুজ দ্য ম্যাটেরিয়ালস, ওখানে চুজ বলতে কি বোঝানো হয়েছিল, ম্যাটেরিয়ালসটা উডেন না আরসিসি না স্টিল, ঠিক আছে। আর এখানে চুজ দ্য ম্যাটেরিয়ালস বলতে বোঝাচ্ছে কংক্রিটের প্রপার্টি, কি টাইপের কংক্রিট আমি ব্যবহার করব। আর ডিটারমাইন দ্য ডেপথ, এবং তার ডেপথটা, স্লিপারের ডেপথটা কত, ওই যে সরি ব্যালেস্টের ডেপথ কত, আর স্লিপারে কি ছিল, ডিটারমাইন দ্য স্পেসিং বা ডেন্সিটি কত, এই ডিফারেন্স বিটুইন স্লিপার আর ব্যালেস্ট এইটাই। ঠিক আছে, এখন আসি ফাংশন তো দেখছি, ব্যালেন্স ফাংশন, হ্যাঁ ডেপথ, ওকে। ডিজায়ারেবল প্রপার্টি অফ ব্যালেস্ট, আমি কিন্তু দেখো তোমরা এতদিন দেখছো হয়তো বা ইয়াতে কি বলে রেলওয়ে রাঙ্গাওয়ালাতে কিন্তু ব্যালেস্টের আইডিয়াল ব্যালেস্টের প্রপার্টি আলাদাভাবে লেখা,
স্টোনের প্রপার্টি আলাদাভাবে লেখা আছে অনেকগুলো পয়েন্ট। ফর এক্সাম্পল আমি যদি দেখি বলে একটু তোমাদেরকে, ব্যালেস্ট, হ্যাঁ আমরা পড়তেছি ব্যালেস্ট। এই তো দেখো এখানে আইডিয়াল ব্যালেন্স, এখানে দেখা হচ্ছে 9টা পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ 9টা পয়েন্ট দেওয়া আছে, কিন্তু 3, 6, 7টা পয়েন্ট, অলমোস্ট সেমই। আসলে এখানে 9টা পয়েন্ট যেভাবে এক্সপ্লেন করা আছে, এই 7টা পয়েন্টে সেই সবগুলাই এক্সপ্লেন করা আছে। এখানে একটু অন্যভাবে তোমরা পড়লে বুঝবা, আর এখানে আরেকটু অন্যভাবে আমি লিখছি, মানে একটু শর্ট করে লেখা। ফাংশন প্রোভাইড এ হার্ড এন্ড লেভেল বেড অফ স্লিপার। স্লিপার, আরে এটা তো বলছি, সরি, ডিজায়ারেবল প্রপার্টি অফ ব্যালেন্সড। ডিজায়ারেবল প্রপার্টি এখানে বলছে 9টা, আমার এখানে দেখা যাচ্ছে 5টা, না বা 6, 7টা, মানে মাত্র 2টা কমানো যাচ্ছে। এখানে কিন্তু যা আছে তোমার ওই 9টা কভার করে। তারপরে তোমরা একটু বইটা পড়লে তোমাদের জন্য একটু ক্লিয়ার, ওখানে আরো লম্বা লম্বা সেন্টেন্স লেখা। গুড বেয়ারিং ক্যাপাসিটি এন্ড ক্রাশিং ভ্যালু, খেয়াল করো সবাই। গুড বেয়ারিং ক্যাপাসিটি, বেয়ারিং ক্যাপাসিটি ভালো হতে হবে, এবং ক্রাশিং ভ্যালু। আচ্ছা, এখানে 2টা ওয়ার্ড দেখা যাচ্ছে, একটা হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি আর একটা ক্রাশিং ভ্যালু। কে বলতে পারবা গুড ক্রাশিং ভ্যালু, গুড বেয়ারিং ক্যাপাসিটি? কে বলতে পারবা বেয়ারিং ক্যাপাসিটি কার জন্য রেসপন্সিবল, ক্রাশিং ভ্যালু কার জন্য রেসপন্সিবল? কে বলো, বলো তো কেউ একজন, দেখি কে বলতে পারো, দেখি কেউ বলো। এই 170135, 170135, দেখি আছে নাকি? 170135 আছে। তুমি কি ছবি এখানে দিছো? হ্যাঁ, তোমার ছবি দিবে, নাহলে অফ করে রাখবা, এইসব উল্টা পুল্টা ছবি দিবে না। আমার ছবিতে, হ্যাঁ, আমার ছবিতে দেওয়া আছে। কি বলো? আমি তো দেখি 170135, এটা কি ছবি আমি বুঝতেই পারতেছি না। আমার ছবি দেওয়া আছে। তোমার ছবি দেওয়া দরকার আছে? এটা তোমার মুখটা দেখবো আমি, পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে। আচ্ছা স্যার, চেঞ্জ করে হ্যাঁ। আচ্ছা যাই হোক, আচ্ছা তুমি বলো, যখন তুমি খুলছোই তুমি আমাকে বলো যে বেয়ারিং ক্যাপাসিটি কি কাজে লাগে এবং ক্রাশিং ভ্যালু কি কাজে লাগে, মানে কোনটার জন্য কি রেসপন্সিবল বলতে পারবা? বেয়ারিং ক্যাপাসিটি এটা তো পারা উচিত, তুমি তখন 3rd ইয়ার টার্ম 2 তে পড়ো। রেসপন্সিবল মানে রেসপন্সিবল মানে বেয়ারিং ক্যাপাসিটি কার জন্য অ্যাপ্লিকেবল, কি লোডের জন্য বেয়ারিং ক্যাপাসিটি অ্যাপ্লিকেবল, ক্রাশিং ভ্যালু কি লোডের জন্য অ্যাপ্লিকেবল, সেটাই বলো তো। আমি আর একটু ক্লিয়ার করে বলছি, বলো তো এবারে। বেয়ারিং ক্যাপাসিটি কি কাজে, কোন কিসের জন্য অ্যাপ্লিকেবল হয়, এটা তো পড়ছো তোমরা। লোডের জন্য। কি লোড? লোড, ভার্টিক্যাল মানে ভার্টিক্যাল লোড। হ্যাঁ, এটা বলতে পারবে কেন তোমরা? স্ট্রাকচার ডিজাইন করো না, ফাউন্ডেশন ডিজাইন, ভার্টিক্যাল লোড কি বলছে সেটা ফাউন্ডেশন এরিয়া, দ্যাট ইজ বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। আর ক্রাশিং ভ্যালু, ক্রাশিং ভ্যালু এটা কি ফ্রিকশন বা ওই ইমপ্যাক্ট লোডের? ওই বলে লাভ নাই। এই তো ইমপ্যাক্ট লোড, ইমপ্যাক্ট লোডের জন্য ক্রাশিং ভ্যালু, ইমপ্যাক্ট লোডের পরের জন্য দেখা যায় যে পাথর হিসেবে একটা ধাক্কা আসে, তো এই ধাক্কার জন্য ক্রাশিং ভ্যালুটাই দরকার। যেরকম এই কথাটা আমি এখন আবার বলে রাখি, সবাই শুনে খুব মনোযোগ দিয়ে। আমরা যখন বিল্ডিং করি তখন আমাদের লাগে বেয়ারিং ক্যাপাসিটি, ঠিক আছে। আর রোড যখন করি, ফ্লেক্সিবল রোড যদি করি, তখন আমাদের লাগে সিবিআর ভ্যালু বা সিবিআর ভ্যালুটা কিসের সাথে ইম্পর্টেন্ট, এটা আমাদের কি বলে, সরি সিবিআর না, যেটা আমি বুঝে দিতে চাচ্ছি, সিবিআর হচ্ছে আমরা মেশিন দিই লোডটাতে, যে কি বলে, কি লোড বলে, মেশিনের দিয়ে যে টেস্ট করি, সেই টেস্টটার নামটা কি, কে বলতে পারবা বলো তো দেখি? বল ভরে যখন করে, ক্রাশিং। ও আচ্ছা, ওইটাই তো ক্রাশিং। হ্যাঁ, ক্রাশিংটা হচ্ছে স্যার লস এঞ্জেলস সাবরেশন টেস্ট। আচ্ছা,
আমরা যেটা বুঝে যাচ্ছি, দেখো তোমরা খেয়াল করো, রাস্তা সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কিন্তু আমি আবার পরে ফোর্থ ইয়ারে উঠলে আবার জিজ্ঞাসা করব। বেয়ারিং ক্যাপাসিটি কিসে কাজে লাগে? বিল্ডিং এর ফাউন্ডেশন ডিজাইনের জন্য। বেয়ারিং ক্যাপাসিটি ইজ নাথিং দ্য প্রপার্টি অফ দ্য সয়েল, ঠিক আছে? এটা বিল্ডিং এর ডিজাইনের জন্য কাজে লাগে। বিল্ডিং এ যে ফাউন্ডেশন ডিজাইন হবে, কতটুকু এরিয়া হবে, সেটা বেয়ারিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এটাগুলো তোমরা পড়ছো। তারপর হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, এটা ক্রাশিং ভ্যালু, মানে একটা গাড়ি কতবার চলছে, যে তার ক্ষয়প্রাপ্ত কি পরিমাণ হচ্ছে। আর এয়ারপোর্ট, এটা ক্রাশিং ভ্যালু। আর এয়ারপোর্টে হচ্ছে প্লেনটা যখন নামে তার ইম্প্যাক্ট লোডের জন্য এয়ারপোর্ট ডিজাইন হয়। খেয়াল করো, এখন তিনটা জিনিস, তিনটাই কিন্তু প্রপার্টি অফ দ্য সয়েল। একটা হচ্ছে বেয়ারিং প্রপার্টি অফ সয়েল না, আসে সয়েলের প্রপার্টি থেকে, কিন্তু মেইনলি আসবে প্রথমটা হচ্ছে এই যে বেয়ারিং ক্যাপাসিটি আমাদের কৃষি কাজে রাখতেছে। বেয়ারিং ক্যাপাসিটি হচ্ছে বিল্ডিং এর ডিজাইনের জন্য। ক্রাশিং ভ্যালুটা হচ্ছে মেইনলি ইম্প্যাক্ট লোড বা মুভিং লোডের জন্য। ক্রাশিং ভ্যালু হচ্ছে মুভিং লোড, যেটা ক্ষয়প্রাপ্ত করবে। আর ইম্প্যাক্ট লোড হচ্ছে এয়ারপোর্ট ডিজাইনের জন্য ইম্প্যাক্ট লোড, আর মুভিং লোডের জন্য হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্ট, আর বিল্ডিং এর জন্য হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি। সো এখন আমরা ব্যাক করে চলে আসি এখানে। ব্যালেন্সটা ডিজারেবল প্রপার্টি কি? তার বেয়ারিং ক্যাপাসিটি বেশি হতে হবে এবং ক্রাশিং ভ্যালু বেশি হতে হবে, তাহলে ইম্প্যাক্ট লোডের জন্য যেন এটা ভেঙে যায়, ইম্প্যাক্ট লোডের জন্য যেটা ভেঙে না যায়। টাফ এন্ড ওয়্যার রেজিস্ট্যান্স, মানে খুব শক্ত হতে হবে এবং ক্ষয়প্রাপ্ত কম হবে এই ব্যারেস্টের পাথরগুলার। গুড ড্রেনেজ প্রপার্টি ভালো হতে হবে, মানে পাথরগুলা ভয়েডটা যেন বেশি হয়। পাথরের কম্বিনেশন অফ পাথর যখন আমি রাখবো, তার ভয়েডটা যেন বেশি থাকে। আর নাম্বার 3, নন পোরাস, পাথর ইটসেলফ পোরাস যেন না হয়। পোরাস মানে কি বুঝছো? পাথরের ভিতরে ভয়েড যেন না থাকে, পাথর ইটসেলফ ভয়েড লেস যেন হয়। একটা হচ্ছে গুড ড্রেনেজ প্রপার্টি, ভয়েড যেন বেশি হয়, কি বিটুইন দ্য টু স্টোন, ওখানে ভয়েড থাকবে, মানে খালি থাকবে। আর পাথর ইটসেলফ ভয়েড যেন কম হয়, পাথর ভয়েড যেন কম থাকে। এখন তোমরা আমাকে বলো তো, একটা ইট যে তোমরা দেখছো, কোন ধরনের ইটে নন পোরাস হয়, কোন ধরনের ইট পোরাস হয়? কে বলতে পারবা? বলো তো দেখি। ইট আছে না, ইট দেখছো না তোমরা? কোন ইট পোরাস টাইপের হয়, কোন ইট নন পোরাস হয়? কে বলতে পারবা? জামাইট সম্ভবত পোরাস হয় স্যার। সম্ভবত কেন আবার বলতে? না স্যার, মানে জামাইটই পোরাস হয়। হ্যাঁ, ভেরি গুড, জামাইট পোরাস হয়। তাহলে জামাইট পোরাস হলে মানে কি, ইট ভিতরে তারা পোরাস, মানে বুঝতে পারছো তো, ভিতরে খালি আছে, মানে ভলিউম খালি থাকবে, মানে ভ্যাকুম থাকবে। তাহলে এই জামাইটটা ছাদে ব্যবহার করা যায় না। ক্লিয়ার? সবাইটা মনে রাখিও, এগুলো বলা মানে ওইটার সাথে একটা রেফারেন্স দিয়েছি খুব ইজিলি মনে রাখার জন্য। কেন ছাদে ব্যবহার করবো না আমরা জামাইটটা? পানি অ্যাবজর্ব করে ফেলবে, পারমিয়েবল হবে তাহলে। হ্যাঁ, পারমিয়েবল মানে উপরে পানি, ছাদ উপর পানি জমলে ওই পানি গড়ায় নিচে চলে আসবে। জামাইট তো ভিতরে ভ্যাকুয়াম, পানি ফ্লো করবে, ইনসাইড দ্য স্টোনে পানি ফ্লো করবে। সেই জন্য জামাইট ছাদে ব্যবহার করা হয় না, তার মানে ছাদ ড্যাম হয়ে যাবে, তাড়াতাড়ি ছাদ ড্যাম হয়। পোরাস যত বেশি পোরাস হবে তত বেশি ড্যাম হবে, আর ওইটা রিপেয়ারেবল না, এটা ঠিক করা যায় না। যাই হোক, তার মানে আমরা নন পোরাস বলতে হচ্ছে পাথর। একটা হচ্ছে উপরে যে গুড ড্রেনেজ প্রপার্টি, আমার ভয়েডটা বেশি হয়। নন পোরাস মানে পাথর ইটসেলফ ভয়েড যেন না থাকে পাথরের ভিতরে। should resistant attribute and abrasion, abrasion, it attention getting carried away from the means of friction, attrition getting carried or rubbed away by means of friction, আর abrasion হচ্ছে wearing down by means of friction। ঠিক আছে, এখানে অ্যাট্রিশন এবং অ্যাব্রেশনের ডেফিনিশনটা দিয়ে দেওয়া হয়েছে, মানে বলতে কি বোঝায়, ডেফিনিশন বলতে কি বোঝায়। অ্যাট্রিশন বলতে কি বুঝছে?
কি বলছে? অ্যাক্টুয়েশন বলতে কি বোঝায়, অ্যাব্রেশন বলতে কি বোঝায়? আদে লেখা আছে, লিখে বুঝতেছ না কেন? ওয়ারিং ডাউন বাই মিনস অফ ফ্রিকশন। বুঝছো কিছু? প্রথম আসে অ্যাব্রেশন। অ্যাব্রেশনটা কি? আমি যখন গাড়ি ঘোড়া চলবে বা আমার রেল চলবে, রেল লাইনে চলবে, এখানে রেলের কথা বলি, তার ফ্রিকশনে বাই মিনস অফ ফ্রিকশন, ফ্রিকশনের জন্য ক্ষয়প্রাপ্ত হবে অ্যাব্রেশনটা। আর অ্যাক্টুয়েশন হচ্ছে গেটিং ক্যারিং এ রাবার এওয়ে বাই মিনস অফ ফ্রিকশন, ফ্রিকশনের জন্য ওই ইটসেলফ, মানে গেটিং ক্যারিং এ রাবার, সেই মানে এখন আমি এয়ারপোর্ট দিয়ে বললে তোমাদের জন্য ক্লিয়ার হবে। আমি একটু বলি, প্লেন যখন নামে, তোমরা রানওয়েতে হয়তো অনেকে দেখো নাই, রানওয়েতে যখন প্লেন নামে, প্লেনে দুই ধরনের ইফেক্ট হয়, রানওয়েতে দুই ধরনের ইফেক্ট হয়। একটা হচ্ছে ওয়ারিং, মানে ক্ষয়প্রাপ্ত করে রানওয়েটাকে, আর একটা হচ্ছে রানওয়ের উপর প্লেনে যে চাকার রাবারটা ক্ষয় হয়ে উঠে উপর লাগাই দেয়। ক্লিয়ার কিনা এখন বুঝছো? অ্যাক্টুয়েশন অ্যাব্রেশনটা মানে কি ক্লিয়ার? আমি রানওয়ে দিয়ে বুঝাইতে খুব ইজি। সে রানওয়ে যখন একটা প্লেন নামে, তো দুটোটা ইফেক্ট আসে। একটা ইফেক্টটা কি, যে রানওয়েকে ক্ষয়প্রাপ্ত করে, রানওয়ে ওয়ারিং হয়। আরেকটা হচ্ছে রানওয়ের উপর সে চাকার যে রাবার ক্ষয়প্রাপ্ত হয়েছে সেটা রানওয়ের উপর লাগাই দেওয়া হয়, লাগাই ফেলে। তা রানওয়েতে সাধারণত দুই ধরনের ইফেক্ট পাওয়া যাবে। একটা হবে রানওয়ের উপর রাবারের প্লেনের চাকার রাবারের ইফেক্টটা দেখা যায়। আর একটা হচ্ছে সে ক্ষয়প্রাপ্ত করতে থাকে, রানওয়ে ডেপথটা কমায় ফেলে। তার মানে আমি এই দুটো টাইপের এটা রেজিস্ট যেন করতে পারে ব্যালেন্স, সেইটার ইফেক্টটা নেওয়া হচ্ছে। ওয়েদার রেজিস্ট্যান্স, ওয়েদার রেজিস্ট্যান্স মানে ওই বৃষ্টি হলে, গরম হলে সেটা সে অ্যাবজর্ব করতে পারবে। রেজিস্ট্যান্স মানে সে অ্যাবজর্ব করতে, মানে বৃষ্টি হলে সে এক ধরনের প্রপার্টি ফর্ম করবে, আর গরম হলে আরেক ধরনের প্রপার্টি। নো, সে সেম প্রপার্টি, পাথরের সেম প্রপার্টি থাকবে, বৃষ্টি হলো কি আর গরম পড়লো কি। আর লো লাইফ সাইকেল কস্ট, এবং লাইফ সাইকেল কস্টটা সবচেয়ে কম হতে হবে। আমি ওই ধরনের পাথরকে আমি সিলেক্ট করব, ওই ধরনের পাথরকে আমি সিলেক্ট করব। আচ্ছা, সরি, তো হ্যাঁ, ম্যাটেরিয়াল ইউজ ফর দ্য ব্যালেস্ট, আমি কি ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করব সবাই খেয়াল করো এদিকে। আবার ব্রোকেন স্টোন, গ্র্যাভেল, কোর্স, স্যান্ড, ব্রিক, ব্যাটস, সিলেক্টেড আর্থ। এখন আসো, ব্রোকেন স্টোন বলতে কি বোঝাচ্ছে? ব্রোকেন স্টোন বলতে কি বোঝায়? হ্যাঁ, স্টোন গুলো স্যার ভাঙা। স্টোন গুলা ভাঙা মানে স্টোন বলতে কি বুঝো এখন আমাকে তাহলে বলো। তারপরে সে গ্র্যাভেল। আচ্ছা, এক আর দুইয়ের মধ্যে পার্থক্যটা বলো দেখি, কে বলতে পারবা? বলো বলো বলো। এগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো সেকেন্ডারে পড়ে আসছে। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস করছো না তোমরা? একটা 4 নাম্বার শিপ দিয়ে পাস করে, একটা পাস করবে না। হ্যাঁ হ্যাঁ, কি 4 নাম্বার শিপ দিয়ে ব্রোকেন স্টোনটা পাস, মাথা একদম ফাটাই দেবো ধরে, একবারে দুই মাথা ফাটাই দেবো, এক মাথা না দুইটা মাথা একত্রে ফাটাই দেবো। স্যার বোল্ডার ভেঙে যেগুলো করে ওগুলো হচ্ছে ব্রোকেন স্টোন। ভেরি গুড। আর যেগুলা গ্র্যাভেল? স্যার ওগুলো হচ্ছে স্যার ছোট ছোট পাথরগুলো, ছোট ছোট পাথরগুলাকে, পাথর যারা কোনো ব্রেকিং ভাঙে না, সেটা হচ্ছে গ্র্যাভেল। তার মানে গ্র্যাভেলের সারফেসটা কি হয়? প্লেন। খেয়াল রাখবে এটা। আর ব্রোকেন স্টোনের সারফেসটা আনডিউলেটেড হবে। ক্লিয়ার সবার কাছে? ব্রোকেন স্টোন দেখলেই চিনবা কেমনে করে, ওই যে বড় স্টোন গুলোকে ভাঙলে যেটা হয় সেটাকে ব্রোকেন স্টোন বলতেছে, বা ক্রাশ স্টোন বলি আমরা। তোমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বা পরবর্তীতে এটাকে ক্রাশ স্টোন বলবে, ব্রোকেন স্টোন বলে না, ক্রাশ স্টোন বলে। সেটা হচ্ছে সারফেসটা প্লেন না, আর গ্র্যাভেল হচ্ছে সারফেস প্লেন। এখন যদি আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি, আমরা যদি কলাম, তোমরা তো, আচ্ছা এটা বলে রাখি কারণ এটা তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। একটা কলাম ঢালাইয়ের সময় আমরা ব্রোকেন স্টোন ব্যবহার করবো না গ্র্যাভেল ব্যবহার করবো? আমরা জানি ব্রোকেন স্টোনের দাম বেশি, গ্র্যাভেলের দাম কম। কেন? কে বলতে পারবা কেন এটা হয়? হ্যাঁ, ব্রোকেন স্টোনের দাম বেশি, গ্র্যাভেলের দাম কম কেন? স্যার ওটা ব্রেক করতে খরচ বেশি হয়। ওটা পাওয়া যায়, সাপ্লাই, ওটা তো ম্যাচুর হতে হয়, অনেক বড় হয়ে যায়, সেই জন্য। আর গ্র্যাভেলটা অল্পতেই ছোট, মানে এখনো ম্যাচুর হয় নাই, এমনি দুর্বল। গ্র্যাভেলটা একটু দুর্বল হয়, দেন
ব্রোকেন স্টোন থেকে। দুর্বল মানে স্ট্রেংথ কম থাকে, সে ম্যাচিউর না। আর ব্রোকেন স্টোনটা হচ্ছে ম্যাচিউর স্টোন, পাথরকে ভেঙে তুমি ব্রোকেন স্টোন করছো, আর আনম্যাচিউরটাই গ্র্যাভেল। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কোশ্চেন করছি দুটো, একটা যেটা হচ্ছে এই কলাম ঢালাই করার সময় আমি কোনটা ব্যবহার করবো, 1 না 2? ব্রোকেন স্টোন ব্যবহার করব, যেহেতু বন্ডিং এর একটা বিষয় থাকে সিমেন্টের সাথে, গ্রাভেলের সাথে করবে না, কজ এখানের মধ্যে সারফেসটা প্লেন থাকে, কিন্তু ব্রোকেন আর স্টোন আর ইয়াতে পাইলে ওর অ্যান্সারটা কিন্তু প্রথমটা খুব 100% রাইট, একদম পুরাপুরি ঠিক অ্যান্সার দিচ্ছে। প্রথমটা ব্রোকেন স্টোনে আমার কি বর্নিংটা ভালো হবে, আর গ্র্যাভেল বর্নিং ভালো হবে না, প্লেন সারফেস বলে। ঠিক আছে, কলামটা রাইট। এখন আসছি আমি পাইল মানে মাটির নিচে যেটা থাকে। পাইল ডিজাইন করছো, আচ্ছা, সেখানে আমরা গ্র্যাভেল ইউজ করতে পারি। কেন? বিকজ কলামটা দেখো একটা ফ্রি স্পেস, তার 4-5টা ওপেন থাকে, মাঝে মাঝে দেওয়াল থাকে এক পাশে বা 2 পাশেও থাকতে পারে, সেই জন্য যখন ঢালাই করা হয় তখন চারপাশে ওপেন, তার মানে সে তার বর্নিংটা ভালো না হলে সে ছুটে যাবে, মানে কি বলবো, ট্রান্সভার্স ডাইরেকশনে সে ফাটল এক্সপান্ড করে ক্র্যাক ডেভেলপ করবে। আর পাইল কি, পাইল মাটির ভিতরে, চারপাশে এক্সপান্ড ডেভেলপ করতে গেলে মাটি তাকে বাধা দিবে। ঠিক আছে, সেই জন্য আমরা ওই নিচে কস্ট কমানোর জন্য গ্র্যাভেল ইউজ করি। ঠিক আছে, এইটা কিন্তু আমি আবারও বলতেছি, পাইল বলছি, অনেক সময় সাব বেস থাকে, সাব বেস কিন্তু আবার গ্র্যাভেল ইউজ করতে পারবে না। সাব বেস বলতে বুঝতে পারবে, মাটির নিচে একতলা বিল্ডিং থাকবে বা দোতলা বিল্ডিং, সেখানে কিন্তু আবার গ্র্যাভেল, সেটা কলাম হিসেবে ব্যবহার হবে। যেখানে মাটি দিয়ে সারাউন্ডিং থাকবে সেটাকে আমরা বলবো পাইল, সেটা গ্র্যাভেল দিয়ে কস্টিং কমানোর জন্য গ্র্যাভেল ইউজ করে। কস্টিং কমানোর জন্য, এটা কিন্তু বেটার না, কিন্তু কস্টিং কমানোর জন্য, কারণ আমি পারপাস সার্ভ করবে। ঠিক আছে, কোর্সেন তো তোমরাই জানো, হোয়াট ইজ কোর্সেন? কোর্সেন কোনটাকে বলে? কোর্সেন কোনটাকে বলে? কোর্সেন কোনটাকে বলে? কি ব্যাপার, সবাই দেখি ঘুমাই গেছে। সিলেকশন বলে যেটাকে বলেছে। হ্যাঁ, কোনটাকে? হ্যাঁ, সিলেকশন। শুনো, তুমি যদি বাইরে যাও, তুমি যদি বলো কোর্সেন কোনটা, সিলেকশন, ওরা তোমার দিকে তাকাই থাকবে। এটা তো আমরা ব্যবহার করি বিকজ আমাদের আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝার জন্য, কিন্তু এটা কিন্তু ডেফিনিশন না। ডেফিনিশন একটা আছে কোর্সেন এর ডেফিনিশন। এফএম বেশি। হ্যাঁ, কি এফএম বেশি? যেটা বেশি মানে কত বেশি? 1-এর বেশি? কত? 2.5 এর বেশি। ভেরি গুড, এটা বলতে হবে। কোর্সেন ইজ নাথিং বাট দ্য গ্রেটার দেন এফএম 2.5 হলেই সেটাকে আমরা কোর্সেন বলি। সো এইটাই সিলেকশন হচ্ছে, আমরা এক্সাম্পলে চলে আসি, সিলেকশন মোর দেন 2.5 বলেই সেটাকে আমরা কোর্সেন বলি। এটা আরেকটা, এটা আমাদের দেশে প্রচলন, কিন্তু বাইরে কোর্স সিলেকশন বলে কোনো ওয়ার্ড নাই, ওখানে বলতে হবে এফএম গ্রেটার দেন 2.5 ইজ দ্য কোর্সেন। ঠিক আছে, ব্রিক ব্যাট, ব্রিকটাকে ভাঙলে যেটা হয় সেটাকে ব্রিক ব্যাটস বলে। ঠিক আছে, 4 ব্রিক ব্যাটস। ব্রিক ব্যাটস বলতে এখানে মেইনলি বোঝানো হচ্ছে ব্রিকটা অবশ্যই ফার্স্ট ক্লাস ব্রিক হতে হবে, নট জামা। আচ্ছা, তারপরে হচ্ছে সিলেক্টেড ডেপথ, সিলেক্টেড আর্থটা সিলেক্টেড হতে হবে। আর্থটা সিলেক্টেড বুঝাচ্ছে এটা হচ্ছে ইয়াটা না। আমি যদি ইমপ্রুভ সাবগ্রেড ইউজ করি তখন আমার এই টাইপের আর্থ ব্যবহার করতে হবে। সিলেক্টেড কি, আমার মানে কোর্সার বা ক্লে থাকবে না, এই ধরনের আর্থে ক্লে পরিমাণ কম, সেই ধরনের আর্থটাই আমি সয়েলটা ব্যবহার করব, মানে মাটিটা ব্যবহার করব। আচ্ছা, দেখো ব্রোকেন স্টোন, এখানে অনেক কিছু লেখা আছে, তোমার পড়লে বুঝে। মেকানিক্যাল ব্রোকেন লার্জ সিস্টেম মেকানিক্যালি ভাঙতে পারে, যেটা আমাদের দেশে এখন চালু হয়ে গেছে। অনেকখানে দেখবা মেশিনারি টাটা করে ভাঙে, কিন্তু মেকানিক্যাল ব্রোকেন স্টোন আসলে তার ইনফর্মেটিভ কম। ম্যানুয়ালি যেটা ভাঙে সেটা কিন্তু সেটা আরো বেটার। এটা দেখা গেছে যে ম্যানুয়ালি যে ভাঙাটা ব্রোকেন স্টোনটা হয় সেটা অনেক বেটার, বিশেষ করে
এখানে স্টোন বলছে, লার্জ স্টোন। আমি স্টোন না বলে যদি বলি ব্রিকের ক্ষেত্রে মেকানিক্যালি ব্রোকেনটা ভালো না, ম্যানুয়ালিটা ভালো। কেন বলতে পারবা? ব্রিক, আমি কিন্তু স্টোনের কথা বলি নাই, এখন বলছি ব্রিকের কথা। কেন? মানে মেকানিক্যালি যদি আমি পাথর ভাঙি তাহলে সেখানে কি ধরনের জিনিস ফর্ম করতে পারে? সেখানে ফাকিনেস বলে ওয়ার্ড শুনছো একটা, যার চিকন চিকন লম্বা, সেটাকে ফাকিনেস স্টোন বলে। সেই টাইপের স্টোনটাকে স্টোন ঠিক না, সেই ধরনের ব্রিক ব্যাট পাওয়া যাবে মেকানিক্যালি যদি আমি ভাঙ্গি একটা ব্রিককে, তাহলে ফাকিনেস ভ্যালুটা অনেক বেশি পাওয়া যায়। ম্যানুয়ালিটিতে একদম নাই বললেই চলে। সেই জন্য ফাকিনেস স্টোন বা ব্রিক এটা খুবই খারাপ ফর দ্য ম্যাটেরিয়ালস হিসাবে, মানে সে অল্পতেই ভেঙে যাবে। তার ডাইরেকশন যদি লংজিটিউডাল ডাইরেকশনে যদি ঢালাইয়ের সময় যদি লম্বি বসে তাহলে ঠিক আছে, তাহলে ঝামেলা হবে না। ট্রান্সভার্সালি যদি বসে যায় তাহলে এটা ভেঙে যাবে। সেই জন্যই মেকানিক্যালি ব্রিক ভাঙতে নাই, কারণ ব্রিকে মাটি লেয়ার ওয়াইজ থাকে, তো সেই জন্য ওখানে ভাঙলেই ওটা ফ্যাকিনেসটা ভ্যালু বেশি আসে। স্টোনের ক্ষেত্রে সেই প্রবাবিলিটি কম, বিশেষ করে আমাদের দেশে স্টোন ভাঙতে গেলে সেই প্রবাবিলিটি কম, কারণ সে স্টোনটা ফর্মেশন অফ স্টোনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেখানে যেভাবে হোক এরকম লেয়ার হিসেবে থাকে না। যাই হোক, আমরা মেশিন দিয়ে যেটা ভাঙে সেটাকে বলা হয় ব্রোকেন লার্জার স্টোন, মানে সেটাকেই স্টোনটাকে মেকানিক্যালি ভাঙে। বেস্ট ম্যাটেরিয়াল ফর ব্যালেস্ট, ভালো ম্যাটেরিয়ালসটা আমি ব্যালেস্টে ব্যবহার করব। অ্যাডভান্টেজ, এক্সিলেন্ট বেয়ারিং ক্যাপাসিটি, কন্ট্রোল গ্রেডেশন অ্যান্ড ইউনিফর্ম স্ট্রেংথ, এক্সিলেন্ট ড্রেনেজ, keep track is better position especially under heavy traffic, and disadvantage, high initial cost, মানে এটা কস্টটা খুব বেশি, মানে বড় পাথর, ভালো পাথর পাওয়াটাই কস্ট খুব বেশি। লার্জ স্টোন পাওয়াটাই, যত বেশি লার্জ স্টোন হবে তত কি আমরা জানি, যত বেশি বড় হবে স্টোনটা ততই তার কস্টিংটা, তার দাম বেশি। ঠিক আছে, এখানে দেখানো হয়েছে যে এগুলো হচ্ছে কি বলে স্টোনটা, ব্রোকেন বা কোর্স ব্যালেস্টটা, আর এই যে পাথর ফেলতেছে ট্রাক থেকে সেটাও ব্যালেস্ট। গ্র্যাভেল oblique shingles, naturally available fragmented rock from the river bed. Advantage, cheaper than the broken stone, excellent drainage property. Disadvantage, size variation can cause strength non-uniformity, require scanning, high vibration can cause significant loss of packing. আচ্ছা, গ্র্যাভেল শিংস এটা কি? এটা হচ্ছে যে একটু আগে আমরা বলছি যে স্টোন আর গ্র্যাভেল মানে যে টুকরাটা আমি সরাসরি পাবো, যেটা তার মানে এটা ন্যাচারালি পাওয়া যায়। আর যেটা বলা ছিল এর আগেরটাতে, এটা কি গ্র্যাভেল না, ব্রোকেন স্টোনটা কি, এটা ন্যাচারালি পাওয়া যায়, বাট এটাকে ভাঙতে হবে। মানে তোমাদের না মাথা টাটা ভাঙিয়ে আমি 2 টুকরো করে দেবো। কারটা অন হয়েছিল? হ্যাঁ, কারটা অন করছিল? আরে তোমাদের আমি, আচ্ছা বাদ দাও, তোমাদেরকে এইসব ভুয়া কথা বলে লাভ নাই, তোমরা যা করা করবাই। আরে ট্রিটমেন্টে এটা তো গেল, এটা গেল। আচ্ছা, এখানে যে কথা আসছে, আমরা জানি যে স্টোন আর তার ব্রোকেন স্টোন, আসলে ব্রোকেন স্টোন ন্যাচারালি অ্যাভেলেবল, বাট এটাকে বড় বলে এটাকে ভাঙতে হয়। আর গ্র্যাভেল বা শিঙ্গেস হচ্ছে এইটা ন্যাচারালি, এটাকে ভাঙা লাগে না, তার মানে এটা সারফেসটা স্মুথ হয়। সারফেস স্মুথ হলে ড্রেনেজ প্রপার্টি, এইটার দাম কম, যেহেতু এর স্ট্রেংথ কম বা কম, সেই জন্য এটা অ্যাডভান্টেজ। ড্রেনেজ প্রপার্টিটা খুব ভালো, কারণ হচ্ছে সারফেসটা প্লেন।
আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বিকজ অফ সাইজটা বিভিন্ন রকম সাইজের একত্রে পাওয়া যায়, নন ইউনিফর্মিটি, স্ট্রেংথটা নন ইউনিফর্মিটি থাকবে, স্ট্রেংথ একই রকম হবে না। যেখানে সাইজগুলো একটু ছোট পড়বে সেই স্ট্রেংথ কম হবে, যেখানে সাইজ একটু বেশি পড়ে যাবে সেখানে আমার কি হবে, স্ট্রেংথ বাড়বে। রিকোয়ার স্ক্যান মানে এটা চালতে হবে, স্ক্যানিং করতে হবে। হাই ভাইব্রেশন কজেস সিগনিফিকেন্ট লস অফ packing. High can cause significant loss of packing. আচ্ছা, তার মানে লস অফ প্যাকিং মানে আমি যখন স্ক্যানিং করবো কিছু ছোট ছোট গুলা ছোট পাথর বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমি যদি 10 সেফটি চালি দেখা যাবে 8 সেফটি টিকছে বা 7.5 সেফটি টিকছে, তারা 2.5 সেফটি বা 2 সেফটি ওয়েস্টেজে যাবে, সেইটাই বলা হয়েছে। Now the কোর্সেন্ট, এটা হচ্ছে কোর্সেন্ট, টেম্পোরারি কুইক ট্র্যাক, লো কোয়ালিটি ট্র্যাক। কুইকসেন্ট কোথায় ব্যবহার করা, যখন লো কোয়ালিটি অফ ট্র্যাক, লো কোয়ালিটি মানে প্রথম যে সুইটেবল ফর টেম্পোরারি বা লো কোয়ালিটি, সুইটেবল টেম্পোরারি, হঠাৎ তুমি একটা টেম্পোরারি বানাই দিচ্ছ, একটা মেইন ট্র্যাকটা ঠিক করবা, টেম্পোরারি একটা ট্র্যাক বানাবো, তখন এই কোর্সেন্ট ইউজ করা হয়, ঠিক আছে? তখন ট্রেনটা খুব আস্তে আস্তে যাবে, অনেক কিছু কন্ডিশন বলে দেওয়া হয়। আর লো কোয়ালিটি কোয়ালিটি অফ ট্র্যাক, লো কোয়ালিটি বুঝাচ্ছে যে এই ট্র্যাকের কোয়ালিটিটা ভালো না, মানে ট্রেন জোরে চলতে পারবে না, হ্যাভি ট্রেন চলতে পারবে না, গুডস ট্রেন চলতে পারবে না, সেই জিনিসটা আসছে। কোর্সেন্ট দিয়ে যদি ট্র্যাক বানা হয়, আসলে ট্র্যাকটা কোর্সেন্ট কখন ব্যবহার হয়, প্রথমেই বলছি সুইটেবল ফর টেম্পোরারি ট্র্যাকের জন্য এটা খুব সুইটেবল। অ্যাডভান্টেজ, এটা সবচেয়ে সস্তা, ড্রেনেজ প্রপার্টিটা ভালো, প্রোভাইড সাইলেন্ট মানে ট্রেনটা যখন যাবে কোনো ধরনের আওয়াজ করবে না, যেটা পাথর উপর দিয়ে চললে বা ব্যালেন্স দিয়ে চললে এক ধরনের আওয়াজ পাওয়া যায়, এখানে সেই আওয়াজটা পাওয়া যাবে না। ডিসঅ্যাডভান্টেজ, ইজিলি গেট দ্য ওয়াশার, মানে বৃষ্টি হলে তাড়াতাড়ি এটা পরিষ্কার মানে এটা হবে কি বলে, ড্রেনেজটা একটা ফর্ম করে যায়, ট্র্যাকটা সেটেল করে যাবে। মেইনটেনেন্স ডিফিকাল্ট টু ক্যান ইজিলি ডিস্ট্রিবিউট বাই ভাইব্রেশন। ট্রেনে যদি ট্রেনটা যদি একটু জোরে চলে ভাইব্রেশন বেশি হবে, তাহলে এটা মেইনটেনেন্সটা ডিফিকাল্টিজ হবে, মানে ভাইব্রেশন হলেই এটা এক পাশে সেটেল হবে, আরেক পাশে সেটেল হবে না, তখনই তোমাকে আবার মেইনটেনেন্স করতে হবে। Can causes problem by adhering to moving part of the train. কি বলছে, ক্যান কজেস প্রবলেমটা তৈরি করায় মুভিং পার্ট অফ দ্য ট্রেন। আচ্ছা, অ্যাডহারিং এটা আচ্ছা যাই হোক, এটা আমি পরে দেখি বলবো, এটা ক্লিয়ার না আমার কাছে। সাম পার্ট অফ মুভমেন্টের জন্য এখানে এক ধরনের প্রবলেম ফর্ম করবে, আমি পরে তোমাকে এই জিনিসটা বলে দেবো তোমাদেরকে। তো ব্রিক ব্যাট খোয়ার মাসুম, ব্রিক ব্যাট হচ্ছে পাথর ভাঙ্গা বা খোয়া, এগুলাকে ব্রিক ব্যাট বলে। মরম মানে হচ্ছে ওই ব্রিক ব্যাট, তুমি দেখবে এখন ইটের ওরাই ছোট 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 করে তৈরি করে, ব্রিক তৈরি করে, যেটাকে খোয়া হিসাবে ব্যবহার করে। বাট এটা বাইবন মানে যেরকম আমি বুঝাই এইভাবে, খোয়া, ব্রিক ব্যাট এগুলো কি, এগুলো হচ্ছে একটা বড় পাথরকে ইটকে ভাঙ্গি করা, আর ম্যানুফ্যাকচারাররাই যে জিনিসটা ছোট ছোট টুকরা তৈরি করে সেটাকে বলে মরম মানে ছোট ছোট খোয়া। এটা তুমি দেখবা অনেকখানে পাওয়া যায়। এটা কিন্তু আবার ওই ইয়ার মতন, এই দুটো যদি আমি ক্রাশ স্টোন হিসেবে চিন্তা করি, এটা ক্রাশ স্টোন বলা যাবে, ক্রাশ ব্যাট বলা হয়। আর এটা হচ্ছে এই মরুম হচ্ছে গ্র্যাভেলটা, ঠিক আছে, এই টাইপের আর কি, মানে যেটা সরাসরি ফ্যাক্টরিতে তৈরি হয়। এটা ফ্যাক্টরিতে তৈরি হয় বড়গুলো, সেটাকে ভাঙা হয়। ওভার বার্ডেন হলে যেটা জামা সেটা খারাপ। ইউজুয়ালি ইউজ অ্যাজ সাব ব্যালেন্স ম্যাটেরিয়ালস বা হাই স্ট্যান্ডার্ড ট্র্যাক। আচ্ছা হ্যাঁ, এটা তো কখন ব্যবহার করা হয়, যদি
হাই স্ট্যান্ডার্ড ট্র্যাক, মানে ট্র্যাকটা খুব ভালো ট্র্যাক হতে হলে তাহলে এটা নিচে, মানে ব্যালেস্টের নিচে সাব ব্যালেস্ট বলতেছে, মানে ব্যালেস্টের থিকনেস বাড়ানোর জন্য নিচে এটা ব্যবহার করা হয়। উপরে আমার ওই উপরে আমরা ব্রিক ব্যাটের কোর্স ম্যাটেরিয়ালস হিসাবে, কোর্স মানে আমরা যেটাকে কি নাম বলছিলাম, ব্রোকেন স্টোন, মেকানিক্যাল ব্রোক, নো, এটা ব্রোকেন, এটাকে কি বলছিলাম, দাঁড়াও আমি বলতেছি এখানে, ব্রোকেন স্টোন। ব্রোকেন স্টোন দিয়ে যখন আমরা একটা তৈরি করব ব্যালেস্ট, ব্যালেস্ট নিচে যখন আমি আরেকটা ব্যালেন্স তৈরি করতে চাই, কিসের জন্য, আমার এই ট্র্যাকটা খুবই বেটার ট্র্যাক হতে হবে, হাই স্ট্যান্ডার্ড ট্র্যাক হতে হবে, তখন ওই একটা ব্যালেন্স নিচে আরেকটা ব্যালেন্স তৈরি করা, সেটাকে সাব ব্যালেন্স বলতেছে। সেই ক্ষেত্রে তখন আমরা এই পাথরগুলো, এই ব্রিক ব্যাট বা এই খোয়া ইউজ করতে পারবো, তাও তোমার খুব ভালো হইতে হবে। অ্যাডভান্টেজ, এবং এটা কোথায় অ্যাডভান্টেজ, যেখানে পাথর পাওয়া যাচ্ছে না সেখানে এটা ব্যবহার করা যেতে পারে, এবং মোটামুটি ফেয়ারলি গুড, মানে খারাপ না ড্রেনেজ প্রপার্টি এর। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে টার্নস ইনটু দ্য পাওয়ার ইজিলি, ডিফিকাল্ট টু মেইনটেইন ট্র্যাক। আচ্ছা, মেইনটেইন ট্র্যাক করা মানে এই পাথরগুলা, এই ব্রিক ব্যাটের ট্র্যাকটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় বা সেটেলমেন্ট হয়ে যায়, এটাকে বারবার মেইনটেনেন্স করতে হয়। ডিফিকাল্টিস, এটা মেইনটেনেন্স এত ঘন ঘন করতে, ডিফিকাল্টিস, এটা খুব মানে খুব ঝামেলা। আর ফ্রাইজাল and টার্ন ইনটু দ্য পাওয়ার ইজিলি, এটা খুব মানে সোজা কথা, এটা বেশি স্ট্রং না, তাড়াতাড়ি ভেঙে যেতে পারে, ভেঙে যাবে যদি কোনো কারণে ট্রেনের স্পিড বেড়ে যায় বা ইম্প্যাক্ট লোড বাড়ে যায়, ইম্প্যাক্ট লোড বাড়ে। তার মানে আমরা বুঝলাম এখান থেকে এই চারটার কথা বলছে যে তার মধ্যে ব্রোকেন স্টোনটাই বা ক্রাশ স্টোনটাই হচ্ছে সবচেয়ে বেস্ট, এইটাই বুঝাই দিল। তারপরে হচ্ছে গ্র্যাভেলটা মানে একটু লো ট্র্যাকের জন্য, স্যান্ড হচ্ছে টেম্পোরারি ট্র্যাকের জন্য। আর এটা হচ্ছে খেয়াল করো, এখন আমি যদি এখন আবার ব্যাক করে যাই আমার ম্যাটেরিয়ালস এর দিকে, ব্রোকেন স্টোন হচ্ছে স্টেবল একটা ব্যারেজ তৈরি করার জন্য ব্রোকেন স্টোন ব্যবহার করা যায়। গ্র্যাভেল হচ্ছে লিটল বিট লো স্ট্রেংথ অফ গ্র্যাভেল, মানে যেখানে হ্যাভি ট্রেন চলবে না সেখানে গ্র্যাভেল ব্যবহার করা যায়। কোর্স স্যান্ড হচ্ছে টেম্পোরারি ট্র্যাক, ব্যালেন্স টেম্পোরারি ট্র্যাকের তৈরি করার জন্য ব্যালেন্স হিসেবে ব্যবহার করা হয় কোর্স স্যান্ড। ব্রিক ব্যাট কিসের জন্য, ব্রিক ব্যাট হচ্ছে সাব কোর্স, মানে ব্যালেস্টের সাব ব্যালেস্ট হিসেবে ব্যবহার হবে। সাব ব্যালেস্ট হিসেবে ব্যবহার হলেই আমরা তখন ব্রিক স্টোন ব্যবহার করব, যেখানে এখানে পরিষ্কার বলে দিচ্ছে সাব ব্যালেস্ট ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার হয়। তাহলে এখন আসো একবার ডেপথ অফ ব্যালেস্ট। প্রথম যে ম্যাটেরিয়ালস গুলো, এখন আছে তার সেকেন্ড প্রপার্টি হচ্ছে ব্যালেস্টের প্রপার্টিটা কেমন হতে হবে। এখানে ইনফ্লুয়েন্স অফ ফ্যাক্টর, সাইজ এন্ড শেপ অফ দ্য ব্যালেস্ট, ডিগ্রি অফ কনসোলিডেশন, মানে এখানে যা দিছে এগুলো তোমরা সয়েলের সাথে একটু টান দিলেই বুঝবা। এখানে মেনলি যেটা আমি এখানে দেখাতে চাচ্ছি যে এই একটা স্লিপার কিভাবে লোড ডিস্ট্রিবিউট হয়, এবং এই দুইটা মাঝখানে কোন পয়েন্টে যায় এটা কোইনসাইড করে যাচ্ছে, মানে এখান থেকে 45 ডিগ্রি, এখান থেকে 45 ডিগ্রি আসলে এইটা হচ্ছে তার কোইনসাইডিং পয়েন্ট। জাস্ট 45 আসবে, মানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যে ডেপথ, এখান থেকে এটা ডেপথ এত, তার নিচে আস্তে আস্তে ইনফ্লুয়েন্সটা কমে যাবে, মানে অনেক কম লোড আসবে। ক্লিয়ার? এইটা হচ্ছে মেইনলি। আর স্ট্রেস ডিস্ট্রিবিউশন, স্লিপারের নিচে সবচেয়ে বেশি স্ট্রেস, তার নিচে আরো কম, তারপর আস্তে আস্তে কমতে থাকে। এই যে ডায়াগ্রামটা দেখানো হচ্ছে, এটা কিসের উপর, কি এটা দিয়ে আমরা কি জানতে পারবো? এটাতে আমরা জানতে পারি যে স্লিপারের উপর যখন লোড, মানে রেলের উপর যখন লোডটা আসে, সেই লোডটা এইভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে এখানে। এখন আমি যে লোড আসতেছে সেটা কতটুকু ডিস্ট্রিবিউট হবে এখানে আসবে, এবং যেটা সয়েল নিতে পারবে, এইখান থেকে আমরা বাইর করতে পারি যে স্লিপার এখান থেকে এখানে ডেপথ কত, আমি এইভাবে আমাকে ব্যালেস্টের ডেপথ বাইর করতে, ব্যালেস্টের ডেপথটা এইটাই হচ্ছে মেইন কারণ। এই ইনফ্লুয়েন্স লাইন থেকে আমরা বুঝতে পারবো। তার মানে এইখানে দেখো 1, এটা 100,
আমার এখানে যে কনসেন্ট্রেটেড লোডটা আসবে এখানে যায় সেই লোডটাই আমি পাবো, এরপরে আস্তে কমা শুরু করবে। এবং এখানে 1, তার মানে ইনফ্লুয়েন্সটা এখানে 1, যে এর নিচে গেলে আবার কমে যাবে, না সরি এর নিচে গেলে বেড়ে যাবে, 130 110 30 বাড়বে। এটাই ম্যাক্সিমাম আমি যেখানে ডিস্ট্রিবিউট করে দিতে পারে, এরপরে আমার ইফেক্টটা নাই আর সেরকম। এখন দেখো কিভাবে ডেপথটা ক্যালকুলেট করা হয়। সিম্পল ভাবে ব্যালেন্স ডেপথ ইজ ইকুয়াল টু S minus W by 2. What is S? S is nothing স্লিপার স্পেসিং, একটা সেন্টার থেকে আরেকটা সেন্টার স্পেসিং, তার থেকে W টা বাদ দাও। What is W? Width of the স্লিপার। তার মানে এখানে হাফ, এখানে হাফ, তাহলে S এই ক্লিয়ার স্পেসিং বিটুইন টু স্লিপার ইজ নাথিং বাট দা S minus W। দেখো খেয়াল করে এখানে ক্লিয়ার স্পেসিং কত, S minus W। তাহলে ডেপথ কত হবে, 48 ডিগ্রি অ্যাঙ্গেল করলে দুইটা ইনফ্লুয়েন্স লাইন এখানে এসে ইন্টারসেক্ট করে, তার এটা হচ্ছে ডেপথ হচ্ছে D is equal to কত, তাহলে S minus W divided by 2, এইটা হচ্ছে D। ক্লিয়ারলি দেখছো যে ডেপথ অফ ব্যালেন্স, এটা কিছুই করা লাগে না, জাস্ট একটু খেয়াল করলেই বুঝবা যে ডেপথ অফ ব্যালেন্স কি। ডেপথ অফ ব্যালেন্স হচ্ছে ক্লিয়ার, যদি আমি এইভাবে মনে রাখি S আর W মনে রাখার দরকার নেই, ক্লিয়ার স্পেসিং এর অর্ধেক ডেপথ অফ ব্যালেন্স। ক্লিয়ার স্পেসিং কি, S থেকে W বাদ দিলে ক্লিয়ার স্পেসিং, তাকে অর্ধেক করলে 45 ডিগ্রি হচ্ছে, 45 ডিগ্রি করলে তাহলে আমি অর্ধেক পাবো, হাফ করলে তাহলে আমরা ডেপথ অফ ব্যালেন্স পাবো। এখন দেখো এক্সাম্পল দেখি এরপরে কি আছে। আচ্ছা, calculate the minimum depth of ballast for a track with wooden slipper with slipper spacing এত and wooden slipper width of slipper এত। ক্লিয়ারলি বুঝাচ্ছে এটা কত হবে। ক্লিয়ার, যে বলছে প্রথম খেয়াল করো মিনিমাম ডেপথ অফ ব্যালেস্টের কত হতে পারে ফর এ ব্রড গেজ ট্র্যাক উইথ উডেন স্লিপার উইথ স্লিপার স্পেসিং, উডেন স্লিপার স্পেসিং হচ্ছে S 38.1 সেন্টিমিটার, উইথ অফ দ্য স্লিপার 25, তার মানে 38 থেকে 25 বাদ দিয়ে হাফ করলে ডেপথ অফ স্লিপার বেড়ে যাবে। আরেকটা পরের অঙ্কটা দেখো, এটা তো সিম্পল একদম ফর্মুলার সাথে মিলে রাখা হয়েছে, এটা কিন্তু আবার ফর্মুলার সাথে বলা নাই। এখানে কি হয়েছে, ক্যালকুলেট দ্য মিনিমাম ডেপথ অফ দ্য ব্যালেন্স ফর এ ব্রড গেজ ট্র্যাক উইথ উডেন স্লিপার উইথ স্লিপার ক্লিয়ারিং স্পেস 38.1 সেন্টিমিটার, উইথ অফ দ্য স্লিপার 25.5। তার মানে কি বলছে, এই 38.1 এটা তার কি, তার ক্লিয়ার স্পেসিং, তার মানে 38.1 ডিভাইড বাই 2। আগের অঙ্কটা হচ্ছে 38.1 মাইনাস 25.4 ডিভাইড বাই 2, সবগুলা বিয়োগ করে হবে। আর পরেরটা হচ্ছে 38.1 থেকে হাফ করে দেবো, এটাকে অর্ধেক করবা। ক্লিয়ার সবার কাছে, পরিষ্কার হয়েছে তোমাদের প্রবলেমটা? ও সব ঘুমাইতেছে, বুঝছো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ, এতক্ষণ লাগে কেন, এই বুঝে নাকি ঘুমাইতেছ? আচ্ছা যাক, আপাতত তাহলে মানে তোমরা আমার এটা এক্সাম্পলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, এটা তো আসলে খুব সিম্পল একটা ইকুয়েশন, এটাকে খালি বোঝার জন্য। এই যে 38.1 যদি ক্লিয়ার স্পেসিং হয় তাহলে যদি উইথ স্পেসিং হয় তাহলে এটা বিয়োগ দিতে হবে, আর যদি ক্লিয়ার স্পেসিং হয় বিয়োগ দেওয়া লাগবে না, সরাসরি এর থেকে 2 দিয়ে ভাগ করবা। ফর্মেশন গ্রাউন্ড বা কিছু। প্রিপেয়ার দ্য লেভেল সারফেস above which sleeper lies, স্লিপার যেখানে বসে সেটা অ্যাবভ হতে হবে। তাহলে ব্যালেস্ট granular materials, subgrade naturally occurring soil or ground, improved subgrade naturally subgrade which can be further prepared to receive the ballast, that is prepared ground, types fill or cut। তার মানে এখানে কি বুঝাতে আছে, এখানে খুব ফরমেশনটা কিভাবে আসতেছে বুঝে দেখো। বলতেছে যে প্রিপেয়ার দ্য লেভেল সারফেস above which sleeper lies, স্লিপার যেখানে লাই করে তার অ্যাবভে আমাকে লেভেল করতে হবে। স্লিপার কোথায় লাইজ করবে, ব্যালেস্ট উপর লেভেল করতে হবে। আর ন্যাচারালি এটা গ্র্যানুলার ম্যাটেরিয়ালস, মানে আমার কি ধরনের ম্যাটেরিয়ালস হবে সেটা আমরা জানি, যে ব্রোকেন স্টোন এসব আর কি, গ্র্যাভেল, বিগ ব্যাট অ্যান্ড স্যান্ড, কোর্স স্যান্ড। আর সাবগ্রেড ন্যাচারালি অকার সয়েল অ্যান্ড গ্রাউন্ড,
ন্যাচারালি যে সয়েলটা সেটাকে আমরা সাবগ্রেড বলি। ইমপ্রুভ সাবগ্রেড এটা হচ্ছে ন্যাচারালি সাবগ্রেড হুইচ ক্যান বি ফার্দার প্রিপেয়ার টু রিসিভ দ্য ব্যালেন্স। সেটা আর একটু মানে আমি ন্যাচারালি সাব দুই টাইপের হতে পারে। যদি আমি ফিলিং করি মানে কেন আমার বন্যা বা অন্য কোনো কারণে সয়েল কন্ডিশন খারাপ বলে আমাকে ফিল করে উপরে উঠাইতে হবে, তখনই এটাকে আমরা ফিলিং বলি, সেটাকে আমরা বলতেছি ন্যাচারাল সাবগ্রেড। অথবা ন্যাচারাল সাবগ্রেডকে আমি কেটে ফেললাম, মানে এখানে আমাকে কি করতে হচ্ছে, যদি আমি ফিলিং করি তাহলে এখানে এই একটা দেখো এটাতে ফিলিং করা আছে, তার মানে এই পাশে এই যে মাটিগুলো যেন সরে না যায় সেই জন্য একটা কি বলে জিওটেক একটা স্ট্যাবিলিটির জন্য, সয়েল স্ট্যাবিলিটির জন্য এইটা এই জিনিসটা তৈরি করছে। আর কাটা হইলে কিছু করা লাগে না, খালি মাটিগুলো উঠাই ফেললে হলো আর নিচে দিয়ে ট্যাগ বসবে। এই কাটিং এ সুবিধা কেন কাটিংটিকে ইমপ্রুভ সাবগ্রেড বলবে, কারণ হচ্ছে মাঠ সয়েলের উপরে যে ক্যাপাসিটি, সয়েলের যত ডেপথে যাবে ক্যাপাসিটি বেড়ে যায়, সেই হিসাবে এটাকে ইমপ্রুভ সাবগ্রেড বলতেছে। সেটাই কাটিংটাও ইট ইজ ওয়ান কাইন্ড অফ ইমপ্রুভমেন্ট। কাটিংটা কখন, যখন কোনো কারণে টাহাড়ে পড়ে তখন এটা কাটিং করতে হয়। এম্বার্কমেন্ট জিওমেট্রি লেখা আছে ফেলিউর অ্যাবার্টমেন্ট মানে যেটা আমরা বললাম একটু আগে, ইমপ্রুভ সাবগ্রেডের স্লোপটা সেটাকে এম্বার্কমেন্ট বলে। যাই হোক, এখানে তোমরা এটা সয়েলে পড়ছো, এটা নিয়ে আমি আর কোনো ইন্টারেস্ট নেই, বলার কিছু দরকার নেই। এখানে যে জিনিসটা শেয়ারিং স্ট্রেংথ এন্ড বেয়ারিং ক্যাপাসিটি, অ্যাঙ্গেল অফ স্লোপ, এই স্লোপ মানে আমার যে এম্বার্কমেন্ট জিওমেট্রি বলতে যেটা বোঝা যাচ্ছে যে আমার স্লোপটা ইনক্লাইন যে স্লোপ সেটা আমার খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা যদি ঠিক মতো না থাকে তাহলে এটা ভেঙে পড়ে যাবে, ধস নামবে যেটাকে বলা হয়। সেখানে কি কি ফ্যাক্টর কাজ করে সেটা এখানে দেওয়া আছে, বলা হয়েছে। অনেকে বলতে পারো বিয়ারিং ক্যাপাসিটি কিভাবে স্লোপটাকে ঠেকায়, ঠিক আছে না? তাহলে আমরা একটু আগে বললাম যে কাটিংটা বেয়ারিং ক্যাপাসিটি খুব হাই হলে আমি হাই স্টিপে কাটতে পারবো এবং এটা ভাঙবে না। আর বেয়ারিং ক্যাপাসিটি কম হলে হাই না, আমি স্লোপও রাখলেও ভেঙে চলে আসতে পারে, সিপেজ পানি দিয়ে ভেঙে যেতে পারে। এইটা হচ্ছে এই এম্বার্কমেন্ট। সয়েলে পড়ছো, সয়েল থেকে একটু ক্লিয়ার হয়ে নিও এই জিনিসগুলো। ফেলিউর এম্বার্কমেন্ট, এখানে ফেলিউর কেন কি কারণে হতে পারে সেটা তোমাদেরকে এখানে বলা লিখে দিচ্ছি আমি শুধু। টেকনিক অফ ইমপ্রুভমেন্ট অফ এম্বার্কমেন্ট স্টেবিলিটি, এটা সয়েলেরই কাজ। তারপরে আমি এখানে একটু লিখছি, তোমরা একটু পড়ে দেখতে পারো। ইমপ্রুভমেন্ট দ্য বেয়ারিং ক্যাপাসিটি ও শেয়ারিং স্ট্রেংথ দ্য ড্রেনেজ, ইউজ ফ্ল্যাট স্লোপ, আমি যত ফ্ল্যাট স্লোপ করব তাহলে আমার এটা ভাঙবে না। প্রোভাইড ইনভার্টেড ফিল্টার তৈরি করবো, ইনভার্টেড উল্টা দিকে ব্যাংকেট, যাকে বলে ব্যাংকেট দিয়ে তুমি এটা তৈরি করতে পারো। ব্যাংকেট ইজ মেড নন কোহেসিভ ম্যাটেরিয়ালস উইথ এডিসিভ বেয়ারিং ক্যাপাসিটি অফ উইথস্ট্যান্ড ব্যাড। আচ্ছা, ব্যাংকেটটা কি? দ্যাট ইজ স্যান্ড, কোহেসিভ ম্যাটেরিয়াল স্যান্ড দিয়ে ব্যাংকেটটা তৈরি করতে পারি। তারপর হচ্ছে এক্সেসিভ ওয়াটার, আচ্ছা, প্রোভাইড দ্য ড্রেনেজ অফ এক্সেসিভ ওয়াটার এন্ড প্রিভেন্ট দ্য আপওয়ার্ড মুভমেন্ট অফ দ্য ক্লে লেয়ার। আমি ক্লেটা আপওয়ার্ডে কখন মুভ করে, ক্লের নিচে যখন পানি এসে জমা হবে এবং ফোর্স ক্রিয়েট করবে তখন ক্লেটা উপর দিয়ে ফুলে উঠে। এখন যদি আমি ওই ফুলে ওঠার ব্যবস্থা না করে পানিটা বাইর করার ব্যবস্থা করি, এক্সেসিভ ড্রেনেজ ফ্যাসিলিটি দিয়ে আমি ওই পানিটা বাইর করে ফেলি, তাহলে ক্লেটা ফুলে উঠবে না। এই হচ্ছে সেকেন্ড। আর সিমেন্টিং গ্রাউটিং, সয়েলের মধ্যে যদি আমি সিমেন্টকে পানি দিয়ে মিক্স করে গ্রাউটিং করে সারিটা তৈরি করে যদি আমি ঢুকাই দিই, তাহলে সয়েল স্টেবিলিটি বেড়ে যাবে, মানে সয়েল সহজে ধসে নামবে না। ফিলার ক্র্যাক, প্রিভেন্ট ওয়াটার ফর এন্টারিং সাবগ্রেড, ইমপ্রুভিং বেয়ারিং ক্যাপাসিটি। কি বলছে? ফিলিং ক্র্যাক, পেভমেন্ট, প্রিভেন্ট ওয়াটার ফর এন্টারিং সাবগ্রেড। আচ্ছা, সোজা কথা, এই একই কথা ঘুরে ফিরে আবার আসতেছে। আমি যদি ওই এর আগে বলছি কি, আমি পানি ক্লের নিচে পানি আসলে সে পানিটা বাইর করে নেওয়া, এখন বলছে না পানি বাইর করবো না, আমি ওইটাকে ওই ক্লে লেয়ারটাকে ফুটা করে দেবো, স্যান্ড প্যানিং, ক্লেটা ফুটা করে দিয়ে আমি সেখানে স্যান্ড দিয়ে ফিল আপ করে দিলাম। তাহলে কি হবে? আমরা জানি যত ডেপথে যাবে পানি একটা লেয়ার আছে, পানি ফ্লো করতেছে সেখানে, যেটাকে আমরা ডিপ টিউবওয়েলটা বলি স্টেবল লেয়ার। ডিপ
টিউবওয়েলে স্টেবল লেয়ারে পানি সবসময় পাওয়া যায়, তার মানে ওখানে বিভিন্ন খান থেকে পানি ফ্লো করতেছে। আমি সেই লেয়ার যদি কি স্যান্ড পাইলিং করে দিই, স্যান্ড পাইলিং করে দিলাম, তাহলে কি হবে, আমার ওই পানি ক্লে নিচে পানিগুলো ওই স্যান্ড পাইলিং দিয়ে নিচে চলে যাবে। নিচে পানি কিন্তু অপারেশন সে নিচে ফ্লো করতে থাকে, সেই স্যান্ড পাইলিং এ কাজ করবে। স্যান্ড পাইলিং করলে একটা ভালো কাজ করে, যেটা পানি নিচে চলে যায়, পানি আর উঠে না। আর এখানে হচ্ছে পানি উপর দিকে উঠতে চাবে, সেই পানিটা আমি ওই লেয়ার থেকে উপর দিকে একটা ড্রেনেজ ব্যবস্থা করে দেবো, উপর দিয়ে পানি চলে যাবে, পাশ দিয়ে পানি বাইর করে দিলাম, সেটাই পাশ দিয়েও হতে পারে। আর নিচে নিয়ে গেলা হচ্ছে স্যান্ড পাইলিং, এই হচ্ছে মেইনলি বোর ভার্টিক্যালি হোলস অ্যান্ড ইনজেক্ট স্যান্ড। বোরটা ভার্টিক্যালি ঢুকাবো আমি, ইনজেক্ট স্যান্ড হচ্ছে স্যান্ড পাইলিং, শীট পাইলিং অথবা জিওটেক্সটাইল লেয়ার। আমি শীট পাইলিং করতে পারি, যেটা স্যান্ড পাইলিং, অথবা জিওটেক্সটাইল লেয়ার বসাই দিলাম, বিভিন্ন লেয়ার, তাহলে উপর থেকে পানি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে জিওটেক্সটাইল লেয়ার দিয়ে। এটা হচ্ছে আমার স্ট্যাবিলিটিতে গেল, কিসের সরি কমপ্লিট ট্র্যাকের কথা শেষ, কমপ্লিট পার্মানেন্ট ওয়েটা শেষ হলো। পার্মানেন্ট ওয়েটে আবারও বলে যাই, এখন প্রথম দিন আমরা রেলওয়ে রেল ট্র্যাক নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে গত ক্লাসে আমরা রেল ট্র্যাক নিয়ে আলোচনা করছি। এই ক্লাসে আমরা দুইটা জিনিস আলোচনা করলাম, একটা হচ্ছে স্লিপার আর একটা হচ্ছে ব্যারেজ এন্ড সাবগ্রেড। এই হচ্ছে আমাদের চ্যাপ্টার, তাহলে আমরা কমপ্লিট ট্র্যাক শেষ হলো। আমি এই দুইটা তোমাদেরকে আপলোড করে দেব। এখন দেখি তো আমার নেক্সটটা কি আছে। নেক্সট যেটা আছে, সরি এটা না, আচ্ছা এইটা হচ্ছে স্লিপার ব্যারেজ গুলো, কার্ভেচার অফ ট্র্যাক, পয়েন্ট অফ ক্রসিং এন্ড সিগন্যালিং সিস্টেম। এখন আমি এই দুটো করে নেক্সট ক্লাসে আমরা কার্ভেচার অফ ট্র্যাক নিয়ে পড়বো, আর তারপর ক্লাসে পয়েন্ট অফ ক্রসিং, তারপরে নিয়ে আমি এই তিনটা ক্লাসে আমি রেলওয়েটা শেষ করবো, তারপর আমরা চলে যাব অন্য জিনিসে। যাই হোক, আমি আজকে তোমাদেরকে এই যে দুইটা পড়াইছি এই দুইটা আপলোড করে দিচ্ছি, আর পরবর্তীতে ব্যালেন্স এন্ড সাবগ্রেডটা আমি পরে আপলোড করে দেব, ঠিক আছে? সরি, ব্যালেন্সও আপলোড করে দিব, কার্ভেচার অফ ট্র্যাকটা আমি আজকে আপলোড করে দেবো, তোমরা যেন একটু পড়ে রাখতে পারো। কার্ভেচার ট্র্যাকে যে অঙ্কগুলো আছে এটা একটু বোঝানোর জন্য। আর পয়েন্ট অফ ক্রসিং নেক্সট ক্লাসে আমি অ্যাডভান্স আপলোড করে দেবো। সো আজকে এখানে ক্লাস শেষ, নেক্সট ক্লাসে আমরা দেখবো কি করা যায়। আরে বাবা, এখনো অ্যাডমিট করো করে কি লাভ হবে, আমি তো এটা বুঝি না। সো তাহলে আমরা আজকের জন্য এখানে ক্লাস শেষ করতেছি, মোর দরকার নেই আমার। নেক্সট ক্লাসে আমরা কি বলছি, পয়েন্ট অফ ক্রসিং নিয়ে আলোচনা করবো, যেটা আমি এখনই আপলোড করে দিচ্ছি, আর আজকে ক্লাসটা আপলোড করে দিচ্ছি তোমাদের ইয়ার মধ্যে। তাহলে খুদা হাফেজ, নেক্সট টাইমে ক্লাসে দেখা হবে আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।